আমরা এখন দেখব রিকারেন্ট প্রবলেম। রিকারেন্ট প্রবলেমের প্রপার্টিজ কি কি, এটা কিভাবে সলভ করা যায়। তো রিকারেন্ট প্রবলেমের এক্সাম্পল যদি আমি দিতে বলি, প্রথমেই যেটা তোমাদের মাথায় আসে সেটা কি? টাওয়ার অফ হ্যানয়, তাই না? অ্যাকচুয়ালি প্রোগ্রামিং যখন আমরা প্রথম শুরু করি এবং রিকারেন্সের পরে যখন আমরা কিছু প্রবলেম দেই, প্রথমে কিন্তু আমরা ফার্স্ট যে এক্সাম্পলটা দেখি সেটা হচ্ছে টাওয়ার অফ হ্যানয় প্রবলেম। তো টাওয়ার অফ হ্যানয় প্রবলেমটা কি ছিল? যে আমাদের এরকম টাওয়ার আছে একটা, ঠিক আছে, তিনটা টাওয়ার আছে। এটা হচ্ছে সোর্স, এটা হচ্ছে ডেস্টিনেশন, আর মাঝেরটা হচ্ছে ইন্টারমিডিয়েট টাওয়ার। তো আমাদের সোর্সে কি থাকবে? কিছু ডিস্ক থাকবে, তাই না? যে একটার উপরে একটা ডিস্ক সাজানো থাকবে, সবচেয়ে ছোট ডিস্কটা উপরে থাকবে, সবচেয়ে বড় ডিস্কটা নিচে থাকবে, ঠিক আছে? এবং একটা ছোট ডিস্কের উপরে বড় ডিস্কের উপরে ছোট ডিস্ক বসতে পারে, ছোট ডিস্কের উপরে কিন্তু বড় ডিস্ক বসতে পারে না। তো আমাদের কি করতে হবে? এই যে সোর্স টাওয়ার থেকে ডেস্টিনেশন টাওয়ারে সবগুলা ডিস্ক নিয়ে আসতে হবে। কিন্তু রেস্ট্রিকশন আছে কিছু, কারণ আমি সবগুলা ডিস্ককে একবারে তুলে নিয়ে আসতে পারি, সোর্স থেকে ডেস্টিনেশনে পারি না। আমার রেস্ট্রিকশন হচ্ছে আমি অ্যাট এ টাইম একটা মাত্র ডিস্ককে মুভ করতে পারবো, অর্থাৎ একটা একটা করে মুভ করতে হবে। এবং সব সময় আমার বড়র পরে ছোট রাখতে পারবো, ঠিক আছে? লার্জার ডিস্কের পরে স্মলার ডিস্ক রাখা যাবে, কিন্তু উল্টাটা করা যাবে না, স্মল ডিস্কের উপরে লার্জ ডিস্ক রাখা যাবে না। যেমন এই অ্যারেঞ্জমেন্টটা কিন্তু ভ্যালিড, তাই না? সবচেয়ে বড়টা নিচে, তার চেয়ে একটু বড়টা, একটু ছোটটা তার উপরে, আর একটু ছোটটা আর একটু উপরে, সবচেয়ে ছোটটা সবার উপরে, তাই না? সবচেয়ে ছোটটা যেটা, এটার উপরে আমি কাউরেই রাখতে পারবো না। আর সবচেয়ে বড়টা যেটা, ঠিক আছে, এটার উপরে যে কাউরে রাখা যাবে। এটারে আবার কারো উপরে রাখা যাবে না, সে তো সবচেয়ে বড়, সে ছোট কারো উপরে বসতে পারবে না। তো আমরা দেখি আমাদের এই যে প্রবলেমটা, এই প্রবলেমের মাঝে এই প্রবলেমটা কেন রিকারেন্ট, ঠিক আছে? আমাদের এই প্রবলেমটা সলভ করতে হলে কেন রিকারেন্সের ব্যাপারটা আসে? কারণ হচ্ছে আমরা যদি এন সংখ্যক ডিস্কের জন্য সলভ করতে যাই, আমার আগে n-1 এর জন্য সলভ করতে হবে। কেন? কারণ হচ্ছে ধরো আমরা এইটাই সলভ করতে চাই, তো সবচেয়ে বড় যেটা যেটা সবার নিচে, সেটা কিন্তু ছোট কারো পরে রাখা যাবে না। এই জন্য সোর্স থেকে ডেস্টিনেশনে সেটা একবারেই মুভ করবে, ঠিক আছে? তার মানে এই এন সংখ্যক ডিস্কের জন্য সলভ করতে হলে উপরের n-1 রে আমাদের যে কোনো ভাবে এই মাঝে নিয়ে আসতে হবে, হ্যাঁ, একটা একটা করে। এবং ওই রুলটা ফলো করে যে ছোটর উপরে বড় রাখা যাবে না, বড়র উপরে ছোট রাখা যাবে, সেই রুল ফলো করে যেভাবে হোক এন এর জন্য সলভ করার ইন্টারমিডিয়েট স্টেপ হিসাবে প্রথম উপরের যে n-1 এদেরকে ইন্টারমিডিয়েট ডিস্কে নিয়ে আসতে হবে। বড় ডিস্কটা কিন্তু এ পর্যন্ত একবারও মুভ করে না, লার্জেস্ট ডিস্ক, সেটা সবচেয়ে বড় যে ডিস্ক, সেটা একবারই মুভ করবে, এবং সেটা হচ্ছে ডাইরেক্ট সোর্স থেকে ডেস্টিনেশনে চলে আসবে, ঠিক আছে? একদম উপরের n-1 এর মাঝে আমি যেভাবে বাড়ি নিয়ে আসবো, তারপর সবচেয়ে নিচের টালে ডাইরেক্ট ডেস্টিনেশনে নিয়ে আসবো, দেন আবার যে n-1 মাঝে রয়ে গেল তারে আমার কোনো না কোনো হবে আবার একটা একটা করে সব রুল ফলো করে আবার ডেস্টিনেশনে নিয়ে আসতে হবে। তার মানে আমাদের রিকারেন্সটা দাঁড়াবে হচ্ছে এরকম, যে tn সমান হবে tn-1 প্লাস 1 প্লাস tn-1। tnটা কি জিনিস? tn মানে হচ্ছে আমার মিনিমাম নাম্বার অফ মুভস, আমার কতগুলা মিনিমাম মুভ লাগবেই টু সলভ ফর n ডিস্কস, ঠিক আছে? tn মানে হচ্ছে মিনিমাম নাম্বার অফ মুভস টু সলভ দ্য টাওয়ার অফ হ্যানয় প্রবলেম ফর n ডিস্কস। তো সেটাই আমরা বলতেছি যে tn হচ্ছে আমার অ্যাট লিস্ট কতগুলা মুভ লাগবে আমাদের n সংখ্যক ডিস্কের জন্য টাওয়ার অফ হ্যানয় প্রবলেমটা আমরা সলভ করব। যেমন t0 কি হবে তাহলে? যে জিরোটা ডিস্ক, অর্থাৎ আমার জিরোটা মুভে কাজ শেষ হয়ে যাচ্ছে। t1 কত হবে? একটা মাত্র ডিস্ক যখন, তখন হচ্ছে t1। ডাইরেক্ট আমরা সেটাকে সোর্স থেকে ডেস্টিনেশনে নিয়ে আসবো, তাহলে t1 হচ্ছে 1। t2 সমান 3 কেন? দুইটা যখন ডিস্ক, আমার মিনিমাম 3টা মুভ লাগবে। কেন? কারণ হচ্ছে আমরা এখানে দেখি দুইটা মাত্র ডিস্ক যদি হয়, এই যে 1 আর 2, 1 রে হচ্ছে আমি মাঝে আনবো, 2 আমার লার্জেস্ট, 2টারে একদম ডাইরেক্ট ডেস্টিনেশনে নিয়ে যাব, দেন 1 রে আবার মাঝখান থেকে এখানে নিয়ে আসবো, 3টা মুভ লাগলো না? এই জন্য বলা হচ্ছে t2 সমান 3। যখন দুইটা ডিস্ক আমার 3টা মুভ লাগবে, ঠিক আছে? দুইটা ডিস্কে 3টা মুভ, 3টা ডিস্কে 7টা মুভ। কেন? কারণ হচ্ছে আমার এই যে এখানে যেমন 3টা ডিস্ক এখানে লেখা আছে, আপনারা এই স্টেপ গুলো একটু দেখবেন যে আমার 3টা মাত্র ডিস্ক, তাই না? প্রথমে নিয়ে আসবো 1 রে এখানে, সরি 1 কে নিয়ে আসবো ডেস্টিনেশনে, 2 কে মাঝামাঝি জায়গায়, দেন 1 কে আবার ডেস্টিনেশন থেকে মাঝামাঝি জায়গায়।
অর্থাৎ তিনটার জন্য যখন আমি সলভ করতেছি আমার সবচেয়ে বড় হচ্ছে থার্ডটা, সেটাকে বাদ রেখে উপরের দুইটা যেটা সেটাকে কিন্তু মাঝামাঝি জায়গায় নিয়ে আসতে হবে ইন্টারমিডিয়েট স্থানে। এটাই জেনারেলি বলা যায় এন সংখ্যক ডিস্কের জন্য আমার প্রথম n-1 কে ইন্টারমিডিয়েট এই টাওয়ারে নিয়ে আসতে হবে, লার্জেস্ট স্টারে ডাইরেক্ট ডেস্টিনেশনে নিতে হবে, দেন হচ্ছে ইন্টারমিডিয়েটটা আবার এখানে ফেরত আনতে হবে, তাই না, ডেস্টিনেশনে নিয়ে যেতে হবে। তো সেটাই বলা হচ্ছে এই যে 1 কে আমরা সি তে নিলাম ডেস্টিনেশন, ছোটটা এখানে, মাঝেরটা এখানে, দেন ছোটটা আবার এখানে ফিরে আনবো, তিনটা মুভ লাগলো। দেন লার্জেস্ট স্টারে হচ্ছে আমি ডাইরেক্ট নিয়ে গেলাম এখানে, আরো একটা মুভ, চারটা। দেন আবার এখানে দুইটা আছে, ঠিক আছে, ছোটটা এখানে, নিচে 2 নাম্বারটা এখানে, আবার এর ছোটটা এখান থেকে, আরো তিনটা, মানে আমাদের 7টা মুভ লাগবে টোটাল, ঠিক আছে। তো তার মানে জেনারেল রুলটাকে আমরা এরকম বলতে পারি। এখানে একটা প্যাটার্ন আছে, প্যাটার্নটা খেয়াল করেন সবাই, যে আমার T00, T11, T23, T37, তার মানে কি T3 হচ্ছে 7, 2 কিউব মাইনাস 1, তাই না, 7 মানে হচ্ছে 2 কিউব মাইনাস 1। তাহলে আমাদের Tn কি হবে? তার মানে Tn হচ্ছে 2 টু দি পাওয়ার n-1। কিন্তু এটা তো আমরা বাই এক্সাম্পল দেখতেছি, এটা কিন্তু আমাদের আপনার প্রুফ করতে হবে বাই ইউজিং ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন, ঠিক আছে। সেটা আমরা বলতে পারি প্রুফ দ্যাট তো তার মানে ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন দিয়ে আমাদেরকে প্রুফ করতে হবে Tn সমান 2 টু দি পাওয়ার n-1, যেখানে Tn বোঝাচ্ছে মিনিমাম নাম্বার অফ মুভস ফর সলভিং টাওয়ার অফ এনআই প্রবলেম উইথ n ডিস্কস, ঠিক আছে। তো ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন আপনাদের খেয়াল আছে নিশ্চয়ই, সেটা কি করতে হয়? ম্যাথমেটিক্যাল ইন্ডাকশনে আমাদের বেশ কিছু স্টেপ থাকে, তাই না, বেসিস, হাইপোথিসিস এবং হচ্ছে ইন্ডাকশন, ঠিক আছে। সেটা আপনারা এখানে দেখতে পাবেন, এই যে বেসিস। বেসিস মানে হচ্ছে আমি n এর খুব ছোট একটা ভ্যালুর জন্য প্রমাণ করব Tn সমান 2 টু দি পাওয়ার n-1, যেমন আমি n সমান 0 এর জন্য দেখাতে পারি, তাই না। যখন 0টা ডিস্ক, অর্থাৎ কোনো ডিস্ক নাই, তখন আমরা জানি যে আমাদের 0 সংখ্যক মুভেই হয়ে যাবে, তাই না। তো 2 টু দি পাওয়ার n-1, এখানে n সমান যদি 0 বসাই, হ্যাঁ আমি কত পাচ্ছি তাইলে? 2 টু দি পাওয়ার 0-1, 0ই পাচ্ছি। আচ্ছা, তার মানে হচ্ছে, আর আমরা জানি যে T0 সমান 0ই হওয়া উচিত, তার মানে মিনিমাম নাম্বার অফ মুভস এটা কিন্তু আমার 2 টু দি পাওয়ার n-1 যখন n সমান 0। তাহলে আমাদের বেসিসটা প্রুফ হয়ে গেল, ঠিক আছে। n এর একটা ছোট্ট ভ্যালুর জন্য, n এর একটা পার্টিকুলার ভ্যালুর জন্য আমাদের ফর্মুলাটা হোল্ড করে। হ্যাঁ, আমাদের প্রমাণ করতে যাচ্ছি আমরা যে n সংখ্যক ডিস্কের জন্য মিনিমাম নাম্বার অফ মুভস হচ্ছে 2 টু দি পাওয়ার n-1। তো n সমান 0 এর জন্য এটা 0 হওয়া উচিত, এবং 2 টু দি পাওয়ার n-1 n সমান 0 বসান, সে 0ই পাচ্ছেন, 2 টু দি পাওয়ার 0-1 0। আচ্ছা, এরপর হচ্ছে আমরা ইন্ডাকশন স্টেপে যাব। হ্যাঁ, তার আগে আমাদের হাইপোথিসিস, যেটা হাইপোথিসিস আমরা ধরে নিব যে আমাদের এই যে আমাদের ফর্মুলাটা, এটা ঠিক আছে, এটা হোল্ড করে। হ্যাঁ, n সমান 0, 1, 2, 3 এরকম আপ টু k পর্যন্ত, এটা k পর্যন্ত যদি হোল্ড করে তাহলে k+1 এর জন্য ট্রু হবে। আমাদের ইন্ডাকশন স্টেপে দেখাতে হবে k+1 এর জন্য হোল্ড করে, ঠিক আছে। যদি এটা আমাদের k পর্যন্ত যদি হোল্ড করেই থাকে, তাহলে তার ইমিডিয়েট পরের ভ্যালুটা k+1, তার জন্য ফর্মুলাটা হোল্ড করবে। তো আমরা ডাইরেক্ট k না, আমরা ডাইরেক্ট n দিয়েই দেখাই, ঠিক আছে। n আপনি k পর্যন্ত আপনি ধরে নেবেন, k পর্যন্ত হোল্ড করে k+1 এর জন্য দেখাবেন, সেটা যে কথা। k-1 পর্যন্ত ধরে নিতে পারেন, তাহলে k এর জন্য হোল্ড করে, সেটাও দেখাইতে পারেন। এখানে যেভাবে আমরা দেখাইছি সেটা হচ্ছে আমরা ধরে নেই n-1 পর্যন্ত এটা ট্রু, অর্থাৎ Tn সমান 2 টু দি পাওয়ার n-1, ঠিক আছে। এই যে আমাদের Tn সমান 2 টু দি পাওয়ার n-1, এই জিনিসটা হচ্ছে আমার আপ টু n-1 পর্যন্ত, ঠিক আছে। Tn সমান 2 টু দি পাওয়ার n-1, এটা n সমান 0, 1, 2, 3 আপ টু n-1, আপ টু n-1 হচ্ছে, তাহলে আমাদের এইটা হোল্ড করে। তার মানে হচ্ছে Tn-1 কি হবে? Tn-1 হবে 2 টু দি পাওয়ার n-1 -1, যেখানে লেখা আছে। তাহলে কি আমাদের Tn এর ফর্মুলাটা আমরা পাই কিনা? তো সেটা আমরা পাই কিভাবে দেখাতে পারি, এই যে Tn এর যে রিকারেন্সটা ছিল, Tn এর রিকারেন্স হচ্ছে এইটা, Tn সমান Tn-1, এখানে ইকুয়াল হবে। তো এই যে আমাদের রিকারেন্সটা, হ্যাঁ, এটা আসলে ইকুয়াল হবে, যেটা আমরা এখানে দেখতেছি, যে আমাদের যেটা আমরা বলছিলাম যে n এর জন্য আমাদের যদি সলভ করতে হয়, উপরের n-1 ডিস্ককে আগে সরাই রাখতে হবে মাঝামাঝি ইন্টারমিডিয়েট জায়গায়,
দেন সবচেয়ে বড় ডিস্কটা হচ্ছে ডাইরেক্ট নিয়ে যেতে হবে সোর্স থেকে ডেস্টিনেশনে, সেজন্য একটা মুভ লাগবে। দেন হচ্ছে ওই যে উপরে n-1 আমরা সরাই রাখছিলাম, সেটারে আবার ডেস্টিনেশনে ফিরায় আনতে হবে, আরো tn-1 মুভ লাগবে। অর্থাৎ tn সমান tn-1 প্লাস 1, এই 1টা হচ্ছে লার্জেস্ট সবচেয়ে বড় ডিস্কটারে ডেস্টিনেশনে পাঠানোর জন্য। দেন হচ্ছে আবার ওই উপরে n-1 রে আবার ফিরায় আনা লার্জেস্টের উপরে ডেস্টিনেশনে। তো তার মানে tn সমান tn-1 প্লাস 1 প্লাস tn-1, তার মানে 2tn-1 প্লাস 1। ঠিক আছে, তো এইটা হচ্ছে আমাদের রিকারেন্স। ঠিক আছে, এটা যদি আমাদের হাতে থাকে আমরা তাহলে কি করতে পারি, আমাদের ওই যে ইন্ডাকটিভ স্টেপে আমরা এটা ইউজ করব। বেসিস আমরা জিরোর জন্য প্রমাণ করছি, হাইপোথিসিস আমরা ধরে নিছি যে এটা আপ টু n-1 পর্যন্ত ট্রু, অর্থাৎ tn-1 সমান 2 টু দি পাওয়ার n-1 আর ইন্ডাকশনে আমরা হচ্ছে রিকারেন্সটা ইউজ করলাম। এন এর ভ্যালু যাই হোক, রিকারেন্সটা তো সবসময় হোল্ড করে লজিক্যালি, তাই না? তো tn সমান 2tn-1 প্লাস 1, আর tn-1 কিন্তু আমরা হাইপোথিসিসে ধরে রাখছি tn-1 হচ্ছে 2 টু দি পাওয়ার n-1 সেটা আমরা এখানে বসালাম। বসানোর পরে যে আমাদের যেটা আমরা চাচ্ছি ফর্মুলা সেটা কিন্তু প্রমাণ হয়ে গেল। ঠিক আছে, tn সমান 2 টু দি পাওয়ার n-1। তো এটা ছিল হচ্ছে আমাদের সিঙ্গেল টাওয়ার অফ অ্যানয়। মানে যদি সিঙ্গেল ওয়ার্ডটা আমি নাও ইউজ করি, টাওয়ার অফ অ্যানয় মানে হচ্ছে সিঙ্গেল টাওয়ার অফ অ্যানয়। ঠিক আছে, আমাদের টাওয়ার অফ অ্যানয় যদি আমরা বলি, এটার মানে হচ্ছে ইমপ্লিসিটলি আমরা বুঝি সিঙ্গেল টাওয়ার অফ অ্যানয়, কারণ এটার আরো দুইটা ভ্যারিয়েশন আছে, সেটা হচ্ছে ডাবল টাওয়ার অফ অ্যানয় এবং ট্রিপল টাওয়ার অফ অ্যানয়। ঠিক আছে, দুইটা ভ্যারিয়েশন, সেই দুইটা আমরা এখন দেখবো। একটা হচ্ছে ডাবল টাওয়ার অফ অ্যানয় আর একটা হচ্ছে ট্রিপল টাওয়ার অফ অ্যানয়। তো এই যে ডাবল টাওয়ার অফ অ্যানয় বা ট্রিপল টাওয়ার অফ অ্যানয়, ঠিক আছে, এটা হচ্ছে টাওয়ার অফ অ্যানয়েরই আরো দুইটা ভ্যারিয়েশন। সেই দুইটা আসলে কি, আচ্ছা সেটার জন্য আমরা দেখি এই যে এইটা হচ্ছে আমাদের ডাবল টাওয়ার অফ অ্যানয়। জুমটা বাড়াই। ডাবল টাওয়ার অফ অ্যানয়তে যেটা হয়, একই সাইজের দুইটা করে ডিস্ক থাকে। যেমন আমাদের এখানে দেখতেছি যে আমাদের 3টা পেয়ার, হ্যাঁ আমি T3 বলবো কিন্তু এটারে, যদিও ডিস্ক এখানে কয়টা, 6টা ডিস্ক হলো, পেয়ার কিন্তু 3টা। ঠিক আছে, একই পেয়ারে দুইটা একই সাইজের, 1 আর 2 এর সাইজ একই, 3 আর 4 নাম্বার ডিস্ক একই সাইজ, 5 আর 6 নাম্বার একই সাইজ। তার মানে হচ্ছে একই সাইজের দুইটা ডিস্ক থাকে, একটার উপরে কিন্তু আরেকটা বসতে পারে। ঠিক আছে, আমরা আগের মতোই এখানে কিন্তু একটা একটা করে ডিস্কে মুভ করব, একসাথে দুইটা ডিস্ক মুভ করব না, সবসময় একটা একটা করেই ডিস্ক মুভ হবে। কিন্তু ঠিক আছে, আগে যেমন একটার পরে আরেকটা বসতে পারে, বড়টার পরে ছোটটা বসতে পারে, এরকম এখানে বড়টার পরে ছোটটা বসবে, অথবা তার সমান সাইজেরটাও বসতে পারে, অর্থাৎ একের পরে 2 বসতে পারে বা 2 এর উপরে 1 বসতে পারে। তো এইটা যদি আমি সলভ করতে চাই, হ্যাঁ এই সিনারিওটাই দেখেন আপনারা যে 3টা পেয়ার, ঠিক আছে, 3 পেয়ারস অফ ডিস্ক। তো এটার জন্য আমার যদি সলভ করতে হয়, আগে হচ্ছে যেটা করতে হবে, সবচেয়ে বড় পেয়ারটা, এটারে তো কারো পরে বসানো যায় না, কাজে এটা যেহেতু সবচেয়ে প্রবলেমেটিক, এইটারে বাদ দিয়ে এখানে আমাদের এই 3টা পেয়ার, নিচের পেয়ারটাকে বাদ দিয়ে উপরের 2টা পেয়ারকে ইন্টারমিডিয়েট টাওয়ারে নিয়ে আসতে হবে। ঠিক আছে, উপরের 2টা পেয়ারকে আমি যেভাবে পারি এখানে নিয়ে আসবো। তারপরে কি হবে, এই শেষের যে 2টা, এই 2টারে একবারে একটা মুভ করা যায়, অর্থাৎ একটা একটা করে আমি এখানে নিয়ে আসবো ডেস্টিনেশনে। তাহলে আমার কি হবে, এখানে 2টা মুভ লাগবে না? n সংখ্যক পেয়ারের জন্য সলভ করতে হলে আমার উপরে n-1 সংখ্যক পেয়ারের জন্য সলভ করে এটারে নিয়ে আসতে হবে এখানে। ঠিক আছে, এই n-1 পেয়ারের জন্য যখন আমি সলভ করব, তখন আমার এইটা সোর্স, ডেস্টিনেশন কিন্তু ইন্টারমিডিয়েটটাই ডেস্টিনেশন, আর অ্যাকচুয়াল ডেস্টিনেশন যেটা, সেটা ইন্টারমিডিয়েট হিসাবে ইউজ করব। এইটার ইন্টারমিডিয়েট হিসাবে ইউজ করে এই ইন্টারমিডিয়েটটা হয়ে যাবে ডেস্টিনেশন, উপরের n-1 পেয়ারে আমি এখানে নিয়ে আসবো। দেন একটা একটা করে 2টা মুভ লাগবে, সবচেয়ে বড় 2টা নিয়ে আসতে ডেস্টিনেশনে, এই জন্য 2 যোগ হবে। দেন উপরের n-1 পেয়ারকে আবার হচ্ছে আমি ডেস্টিনেশনে নিয়ে আসবো। কিভাবে, তখন এই ইন্টারমিডিয়েটটাই হয়ে যাবে সোর্সটারে ইন্টারমিডিয়েট হিসাবে ইউজ করে এই ডেস্টিনেশনে নিয়ে আসবো। অর্থাৎ n-1 পেয়ারের জন্য আমি দুবার সলভ করবো। n এর জন্য সলভ করার জন্য উপরে n-1 পেয়ারে একবার নিয়ে আসবো এখানে tn-1, দেন হচ্ছে এই নিচের 2টা আনতে 2টা মুভ লাগবে, +2, আগে এখানে +1 ছিল সিঙ্গেল টাওয়ার অফ অ্যানয়ের জন্য। তারপরে কি হবে, এই শেষের যে পেয়ার, উপরের যে n-1 পেয়ার, সেটা এখানে আনছি tn-1, তারপরে নিচের 2টার জন্য 2টা মুভ,
তারপরে এইখানকার যে n-1 পেয়ার রয়ে গেছে এদের কিন্তু আবার ডেস্টিনেশনে নিয়ে আসতে হবে, আবারও tn-1। তার মানে হচ্ছে আমার tn সমান হচ্ছে tn-1 দুইবার প্লাস 2। এই যে tn-1 এটা মানে কি আবার tn-2 প্লাস 2, তাই না? বাইরে আবার 2 গুণ হয়েছিল, অর্থাৎ 2 স্কয়ার হয়ে যাবে, আর বাইরে আবার একটা 2 যোগ হয়ে আছে। কি বললাম বোঝা গেল? tn সমান হচ্ছে 2tn-1 প্লাস 2, আবার tn-1 মানে হচ্ছে 2tn-2 প্লাস 2। হ্যাঁ, এই 2টা বাইরে আবার গুণ হয়ে আছে, সেটা গুণ টুন হয়ে স্কয়ার হয়ে গেল। এরকম n-3 n-4 করে একসময় n0 হয়ে যাবে। ঠিক আছে, যখন n-3 করতেছে আমরা এখানে কিন্তু 2 কিউব চলে আসতেছে, আর এখানে 2 এর সিরিজ 2 কিউব পর্যন্ত যোগ হচ্ছে 2 থেকে শুরু হয়ে। কাজে যখন n-n হবে এখানে 2n হবে, আর এখানে 2 এর একটা সিরিজ থাকবে 2^1 থেকে 2n। ঠিক আছে, এখান থেকে আমরা 2 কমন নিয়ে 2 এর একটা সিরিজ 2n-1 পর্যন্ত, হ্যাঁ এটাকে কি বলে সমান্তর ধারা, তাই না? সমান্তর ধারা একটা সিরিজ বলে, তাই না? এই সিরিজটা যোগ করে আপনারা জানেন ফর্মুলা হচ্ছে r⁻n-1 ডিভাইডেড বাই r-1। এখানে রেশিও হচ্ছে 2, এই জন্য r-1 মানে 2-1। এটাও ক্লাস 9-10 এর বা এইচএসসি তে আপনার কিন্তু সমান্তর ধারার ফর্মুলা অ্যাপ্লাই করা হয়েছে, কিছুই না। ঠিক আছে, সেটা করে আলটিমেটলি কত আসছে আমার tn এর ভ্যালু আসছে 2n+1 - 2। 2 যদি কমন নেই, হ্যাঁ এটা 2 কমন নিলে 2 × 2n-1। তার মানে হচ্ছে আমার যদি ডাবল টাওয়ার অফ অ্যানয় হয়, সিঙ্গেল টাওয়ার অফ অ্যানয়তে tn কত ছিল? 2n-1। tn ছিল 2n-1, আর ডাবল টাওয়ার অফ অ্যানয়তে বাইরে একটা 2 গুণ হচ্ছে, তাই না? ডাবল টাওয়ার অফ অ্যানয়তে tn হচ্ছে 2 × 2n-1। কিন্তু আর একটা সূক্ষ্ম পার্থক্য কিন্তু আছে, সেটা কি? সিঙ্গেল টাওয়ার অফ অ্যানয়তে n হচ্ছে আমার নাম্বার অফ ডিস্ক ছিল, আর ডাবল টাওয়ার অফ অ্যানয়তে কিন্তু n হচ্ছে আমার নাম্বার অফ পেয়ারস অফ ডিস্ক। অর্থাৎ আমি যখন 6টা ডিস্ক বলতেছি আমি চিন্তা করছি 3টা পেয়ার, আমি কিন্তু t3 সলভ করব। সিঙ্গেল টাওয়ার অফ অ্যানয় যদি আমি অ্যাপ্লাই করতাম এখানে t6 বের করতাম, কিন্তু ডাবল টাওয়ার অফ অ্যানয়তে এখানে কিন্তু t3 বের করব, 3টা পেয়ার। 6টা ডিস্কে আমি 3টা পেয়ার হিসাবে চিন্তা করতেছি। ঠিক আছে, কাজে এখানে n হচ্ছে নাম্বার অফ পেয়ারস। ঠিক আছে, তো পার্থক্যটা আমরা এখানে দেখি যে আমার tn দ্বারা আমরা বুঝাই সিঙ্গেল টাওয়ার অফ অ্যানয়তে, ঠিক আছে, আমাদের মিনিমাম নাম্বার অফ মুভস ফর n ডিস্কস, কিন্তু ডাবল টাওয়ার অফ অ্যানয়তে tn দিয়ে কিন্তু আমরা বুঝাই ফর n পেয়ারস অফ ডিস্কস। আর ট্রিপল টাওয়ার অফ অ্যানয় যদি হয়, যেটা আমরা একটু পরেই দেখবো এখনই, ঠিক আছে, সেটা বোঝায় হচ্ছে n ট্রিপলেটস অফ ডিস্কস। ঠিক আছে, তার মানে আমার যেহেতু n পেয়ারস অফ ডিস্ক বলতেছি ডাবল টাওয়ার অফ অ্যানয়, এখানে আমার তাহলে কি হবে, এখানে 6টা ডিস্ক যদিও আমি 3টা পেয়ারের জন্য করতেছি, আমি t3 বের করব। ঠিক আছে, আর ট্রিপল টাওয়ার অফ অ্যানয় যদি হয়, ট্রিপল টাওয়ার অফ অ্যানয়ের পার্থক্যটা হচ্ছে যে আমার আগে হচ্ছে দুইটা ডিস্ক একই সাইজের ছিল, এখন কি হবে 3টা ডিস্ক একই সাইজের। ঠিক আছে, কাজে আমাদের এখানে যদি আমরা 9টা ডিস্ক দেখতেছি আমরা চিন্তা করব 3টা ট্রিপলেট আছে, এখানে ট্রিপলেট আছে 3টা, এবং 3টা ট্রিপলেট মানে হচ্ছে আমার এটার জন্য যদি সলভ করতে হয় উপরের 2টা ট্রিপলেট, হ্যাঁ এই 6টারে মানে উপরের 2টা ট্রিপলেটরে আগে মাঝে আনতে হবে, তারপরে শেষের 3টারে শেষের ট্রিপলেটটারে একটা 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 করে আমি ডেস্টিনেশনে আনবো। 3টা মুভ লাগবে, তাই না? 3টা মুভ লাগবে, কিন্তু এই জন্য আমার tn মানে হচ্ছে tn-1 প্লাস 3, 3টা মুভ রাখতেছে। দেন এই যে tn-1 মানে উপরের n-1 সংখ্যক ট্রিপলেটকে এখানে নিয়ে আসছি, ওদেরকে আবার ডেস্টিনেশনে আনতে হবে, তাই না? ইন্টারমিডিয়েট থেকে সোর্সটার ইন্টারমিডিয়েট হিসাবে ইউজ করে ডেস্টিনেশনে আনতে হবে। তার মানে হচ্ছে আবার n-1 ট্রিপলেটের জন্য আবার সলভ করতে হবে। তার tn সমান হচ্ছে 2tn-1 প্লাস 3। তাহলে tn-1 আমি কিভাবে ভাঙতে পারি? 2tn-2 প্লাস 3, বাইরে কিন্তু 2 গুণ হয়ে আসছে, বাইরে আরেকটা 3 আছে, তো এগুলো গুণ করে এরকম ভাঙতে থাকলে এরকম একটা সিরিজ হয়ে যাবে। ঠিক আছে, যে আমার 2n × t0 হয়ে যাবে, t0 সমান 0। হ্যাঁ, 0 সংখ্যক পেয়ার্স বা 0 সংখ্যক ট্রিপলেট যাই হোক, 0টা মুভ রাখবে, 0টা ডিস্ক। আর এখান থেকে 3 কমন নিলে আমার 2 এর একটা সিরিজ। ঠিক আছে, 2^0 থেকে 2n-1 পর্যন্ত গুণ করলে এটা হয়, যোগ করলে 2^0, 2^1 এবং 2n-1 পর্যন্ত যোগ করলে এটা হয় 2n-1। বাইরে 3 আছে, তার মানে হচ্ছে আমার ট্রিপল টাওয়ার অফ অ্যানয়ের জন্য আমার নাম্বার অফ মুভ হচ্ছে 3 × 2n-1। ঠিক আছে, আগে ছিল কিন্তু 2 × 2n-1।
ডাবল টাওয়ার অফ এন এর জন্য এটা 2 ইন্টু 2 টু দি পাওয়ার n মাইনাস 1, সিঙ্গেল টাওয়ার অফ এন এর জন্য শুধু 2 টু দি পাওয়ার n মাইনাস 1। আর আরেকটা সূক্ষ্ম পার্থক্য হচ্ছে আমার সিঙ্গেল টাওয়ার অফ এন হইতে n হচ্ছে নাম্বার অফ ডিস্ক, ডাবল টাওয়ার অফ এন হইতে আমার n হচ্ছে n পেয়ারস অফ ডিস্ক, তাই না? যেটা আমরা বলতেছি ডাবল টাওয়ার অফ এন হইতে আমাদের n পেয়ারস অফ ডিস্ক আমরা চিন্তা করি, আর ট্রিপল টাওয়ার অফ এন হইতে হচ্ছে n ট্রিপলেটস অফ ডিস্ক আমরা চিন্তা করি। তো এই সবগুলোর জন্যই কিন্তু আমাদের এই যে প্রুফ বাই ম্যাথমেটিক্যাল ইন্ডাকশনটাও দেখতে হবে, ঠিক আছে? যে ডাবল টাওয়ার অফ এন এর জন্য ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন দিয়ে আমরা কিভাবে প্রুফ করছি, ফর্মুলা যে বেসিস, এখানে আপনারা দেখবেন বেসিস হচ্ছে আমরা জিরোর জন্য প্রমাণ করলাম। হাইপোথিসিস আমি ধরে নিছি যে আপ টু n মাইনাস 1, যে আমাদের এই যে হাইপোথিসিস যে tn সমান 2 ইন্টু 2 টু দি পাওয়ার n মাইনাস 1, এই জিনিসটা n সমান n মাইনাস 1 এর জন্য ট্রু। তার মানে হচ্ছে tn মাইনাস 1 সমান হচ্ছে 2 ইন্টু 2 টু দি পাওয়ার n মাইনাস 1 মাইনাস 1, এই যেখানে লেখা আছে 2 টু দি পাওয়ার n মাইনাস 1 মাইনাস 1। তো তাহলে এটা tn এর জন্য ট্রু কিনা, ঠিক আছে? n এর জন্য ট্রু কিনা, n মাইনাস 1 পর্যন্ত ট্রু ধরে n এর জন্য আমরা ট্রু করছি। এটা হচ্ছে আমাদের রিকারেন্সটা ইউজ করে আমরা প্রমাণ করছি। ট্রিপল টাওয়ার অফ এন এর জন্য তাই আমাদের বেসিস হচ্ছে আমরা জিরোর জন্য প্রমাণ করছি, জাস্ট জিরোর জন্য ভ্যালুটা বসাইছি। হাইপোথিসিস আমি ধরে নিয়েছি n মাইনাস 1 পর্যন্ত ট্রু, তার ইন্ডাকশন আমি হচ্ছে n এর জন্য প্রমাণ করছি। n মাইনাস 1 এর জন্য যেহেতু ট্রু, n মাইনাস 1 এর জন্য ফর্মুলা বসাই এই যে 3 দিয়ে গুণ করে, ঠিক আছে? 3 দিয়ে গুণ করে আমাদের 3 দিয়ে গুণ করে যোগ করে আমার হয়ে গেছে, প্রুফটা হয়ে গেছে। তো তাহলে এই সবগুলা ফর্মুলাই নরমালি ডিরাইভ করাটা দেখতে হবে বা ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন দিয়ে প্রুফ করাটাও দেখতে হবে, ঠিক আছে? আমাদের টাওয়ার অফ এনয় এবং এটার ভ্যারিয়েন্স এই পর্যন্তই। আমরা এখন যে প্রবলেমটা দেখব সেটাকে আমরা বলি লাইনস ইন দা প্লেন প্রবলেম, বা আরেকটু ইন্টারেস্টিং ওয়েতে যেটা বলা যায় সেটা হচ্ছে পিজা কাটিং প্রবলেম। আমরা যেটা দেখলাম টাওয়ার অফ হ্যানয়, ডাবল টাওয়ার অফ হ্যানয় আর ট্রিপল টাওয়ার অফ হ্যানয়, তাই না? তো কারো কোনো কোশ্চেন আছে এটার উপরে? আমাদের আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার। যেটা হচ্ছে আমাদের রিকারেন্সটা কিভাবে আসছে সেটা ডিরাইভ করতে হবে, আবার রিকারেন্সটা তোমার ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন দিয়ে প্রুফ করতে হবে। মোটামুটি এটুকুই কাজ। হ্যাঁ, তোমার যেটা দেখলে আর কি। আমরা এখন যেটা দেখবো লাইনস ইন দা প্লেন, সেটাও তাই, আমাদের রিকারেন্সটা ডেরিভেশন এবং রিকারেন্সটা ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন দিয়ে প্রুফ, আর এটারও কয়েকটা ভ্যারিয়েন্ট আছে। হ্যাঁ, সেগুলো দেখবো আমরা। তো আমরা তাহলে কন্টিনিউ করি, ঠিক আছে? এর মানে হচ্ছে যে আমাদের আমরা এখন যে প্রবলেমটা দেখব সেটাকে আমরা বলি লাইনস ইন দা প্লেন প্রবলেম, বা আরেকটু ইন্টারেস্টিং ওয়েতেও যেটা বলা যায় সেটা হচ্ছে পিজা কাটিং প্রবলেম। এর মানে হচ্ছে যে আমাদের একটা প্লেন বা একটা সার্কেল আছে বা একটা পিজা আছে, সেটাকে আমরা এন বার কাটবো। হ্যাঁ, প্রতিটা কাট হবে হচ্ছে একটা স্ট্রেইট লাইন, একটা স্ট্রেইট লাইন দিয়ে আমরা কাটবো একটা পিজাকে এন বার কেটে আমরা ম্যাক্সিমাম কতগুলা স্লাইস তৈরি করতে পারি, ঠিক আছে? আমাদের টার্গেট হচ্ছে ম্যাক্সিমাম নাম্বার অফ স্লাইস একটা পিজা থেকে বের করা, বা একটা সার্কেলকে আমরা একটা স্ট্রেট লাইন দিয়ে কাটলে ম্যাক্সিমাম নাম্বার অফ রিজিয়নস আমরা কতগুলা পেতে পারি। তার একটু ফর্মালি বললে এভাবে বলা যায়, ঠিক আছে? আমরা এলএন বলবো। এলএন মানে হচ্ছে ম্যাক্সিমাম নাম্বার অফ রিজিয়নস ইন এ সার্কেল ফর্ম বাই এন স্ট্রেট লাইনস। মানে আমাদের এন সংখ্যক স্ট্রেট লাইন দিয়ে আমাদের একটা সার্কেল থেকে ম্যাক্সিমাম কতগুলো রিজিয়ন আমরা বের করতে পারি, বা একটা পিজা থেকে আমরা ম্যাক্সিমাম কতগুলো পিজা স্লাইস বের করতে পারি এন স্ট্রেট কাট ইউজ করে। তো আমরা প্রথমে এন এর ছোট কিছু ভ্যালুর জন্য দেখি যে L0 কত হবে। L0 মানে হচ্ছে আমরা পিজাটাকে একবারও কাটি নাই, তাই না? পিজাটা একদম হোল আছে, তো পুরা পিজাটাই আছে, কাজে L0 হচ্ছে 1। L0 মানে হচ্ছে আমি 0 বার কাটছি, একবারও কাটি নাই, আমার একটাই রিজিয়ন আছে বা একটাই স্লাইস আছে, যেটা হচ্ছে হোল পিজাটা। আচ্ছা, L1 কত হবে? আমি একবার কাটছি, ঠিক আছে? 1 এবং 2 দুইটা রিজিয়ন পাচ্ছি। L2 কত হবে? L2 হচ্ছে আমাদের আমি 2 বার কাটবো, এবং আমার টার্গেট কিন্তু ম্যাক্সিমাম রিজিয়ন, মানে ম্যাক্সিমাম সংখ্যক স্লাইস বের করা, কাজে আমি ম্যাক্সিমাম 2 বার কেটে কিন্তু 4টা স্লাইস বের করতে পারি, তাই না? এর কমও কিন্তু হতে পারে। কম হতে পারে কখন? ধরা যাক পিজাটা এই লাইন দুইটা যদি একটা আর একটার প্যারালেল হয়, তাহলে কিন্তু 4টা রিজিয়ন হবে না, তাহলে কিন্তু হবে 3টা রিজিয়ন।
যেমন এখানে আমরা দেখি যে আমাদের যদি আমি লাইন দুইটা একটার একটারে যদি ইন্টারসেক্ট না করে প্যারালেল হয়, তাহলে কিন্তু আমি চারটার বদলে তিনটা রিজিয়ন পাচ্ছি, তাই না? তো তার মানে ম্যাক্সিমাম রিজিয়ন পাওয়ার জন্য আমার যখন আমি একটা লাইন যোগ করব, সেটা আগের সমস্ত লাইনকে ইন্টারসেক্ট করতে হবে, তাহলে আমি ম্যাক্সিমাম রিজিয়ন পাবো। যেরকম আমি যদি থার্ড লাইন, মানে আমি যদি তিনবার কাটি, ঠিক আছে, তিনবার কাটার সময় থার্ড যে লাইনটা, ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি এখানে থার্ড লাইন হচ্ছে এইটা, তাই না? এটা আগের দুইটা লাইনকেই কিন্তু ইন্টারসেক্ট করছে, কোনোটার প্যারালেল না, আবার এই ইন্টারসেকশন পয়েন্ট দিয়ে যে সেখান দিয়েও যাবে না, তাই না? সেখান থেকে গেলেও রিজিয়ন কম হবে। তো আমাদের ধরা যাক তিনবার যখন আমি কাটতেছি, তখন ম্যাক্সিমাম কয়টা রিজিয়ন? কাউন্ট করো তো, আপনারা কাউন্ট করলে দেখবেন এখানে 7টা রিজিয়ন আছে কিন্তু, 1 2 3 4 5 6 7। আচ্ছা, তার মানে L3 সমান 7, তিনবার কাটছি সেই জন্য L3, এবং L3 সমান হচ্ছে 7। আচ্ছা, আর ম্যাক্সিমাম রিজিয়ন হওয়ার শর্ত হচ্ছে যে আমার এনতম লাইনটা বা যে কোনো লাইন আগের কোনো লাইনের প্যারালেল হবে না বা ইন্টারসেকশন পয়েন্ট দিয়ে যাবে না। যদি ইন্টারসেকশন পয়েন্ট দিয়ে যেত, তাহলে কয়টা রিজিয়ন হতো? আমরা এখানে দেখতে পাচ্ছি তখন কিন্তু মাত্র 6টা রিজিয়ন হচ্ছে, 7টা হচ্ছে না, একটা কম হচ্ছে, 1 2 3 4 5 6। ঠিক আছে? তো এই প্রবলেমটার সাথে রিকারেন্ট প্রবলেমের রিলেশনটা কোথায়? মানে আমাদের আসলে ln যদি আমরা বের করতে চাই যে কোনো n এর জন্য, n আমাদের n সংখ্যক বার আমি কাটবো, ঠিক আছে, ln যদি বের করতে চাই আমার এই প্রবলেমটারে একটা রিকারেন্ট প্রবলেম হিসেবে চিন্তা করতে হবে, কারণ ক্রিয়ার কোনো প্যাটার্ন কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। আমাদের L0 হচ্ছে 1, যখন একবার কাটি নাই আমার একটাই রিজিয়ন ফুল পিজাটাই আছে। L1 হচ্ছে 2, একবার কাটছে দুইটা রিজিয়ন, দুইবার কাটলে 4টা রিজিয়ন, তিনবার কাটলে 7টা রিজিয়ন। তার মানে দেখেন 4 বারে 11টা। হ্যাঁ, এটা আপনারা প্রত্যেকবার এভাবে 4 বার 5 বার স্ট্রেট লাইন দিয়ে কেটে দেখতে পারেন, এরকম ভ্যালু পাওয়া যায়। তো এখানে কি কোনো প্যাটার্ন আমরা দেখতে পাচ্ছি? 1 2 4, তারপরে 8 16 হলে একটা প্যাটার্ন থাকতো, সেরকম কিন্তু না, 2 এর পাওয়ার কিন্তু না। তো এই জন্য আমাদের জিনিসটা রিকারেন্ট প্রবলেম হিসেবে চিন্তা করতে হবে। এবং এখানে আমি আগেই বলে দেই, রিকারেন্সটা হচ্ছে আসলে এরকম একটা রিকারেন্স হবে, ln সমান হচ্ছে ln - 1 প্লাস n। তার মানে n বার কাটলে আমাদের যতগুলা রিজিয়ন হবে ম্যাক্সিমাম, আর n - 1 বার কাটলে যতগুলা রিজিয়ন হবে, দুইটার মাঝে ডিফারেন্সটা হচ্ছে n। n - 1 বার কাটলে যতগুলা রিজিয়ন, তার সাথে n যোগ করলে আমি n বার কাটলে কতগুলা রিজিয়ন সেটা পাবো। আমরা ছোট নিউমেরিক এক্সাম্পল গুলা দেখি। যেমন L0 ছিল হচ্ছে 1, তাই না? L1 সমান কত? 2, একবার কেটে দুইটা রিজিয়ন। আর L0 ছিল 1, তাহলে দেখেন আমাদের আগের বারের থেকে মানে 1 এর সাথে আমার কত যোগ হচ্ছে? 1 যোগ হচ্ছে না? L2 সরি L1 সমান L0 প্লাস 1, আমরা এরকম বলতে পারি না? এটা 1 এটা 2, মানে L1 যেহেতু 1 যোগ হচ্ছে আগেরটার সাথে, L2 হচ্ছে 4, আর L1 ছিল হচ্ছে 2, দুইটা যোগ হয়েছে, দুইটা থেকে 4টায় গেছে, তার মানে L2 হচ্ছে আগেরটার সাথে দুইটা যোগ হচ্ছে। L3 দেখেন 4 থেকে 7-এ যাচ্ছি, তিনবার কাটলে 7টা রিজিয়ন, আগে ছিল 4 এখন হচ্ছে 7, বাড়ছে কয়টা? 3টা। অর্থাৎ L3 হচ্ছে আগেরটার সাথে 3টা যোগ হচ্ছে। তার মানে আমরা বলতে পারি ln মানে হচ্ছে আগেরটার সাথে n সংখ্যক নতুন রিজিয়ন যোগ হবে। এটা আমরা কিছু এক্সাম্পল দিয়ে দেখলাম, কিন্তু লজিক্যালি কেন এটা আসলে হচ্ছে? হ্যাঁ, কি বললাম বোঝা যাচ্ছে? আমাদের এই যে রিকারেন্সটা, এটা কিন্তু রিকারেন্স রিলেশন না? ln সমান হচ্ছে ln - 1 প্লাস n, মানে আমার n এর জন্য সলভ করার জন্য আমার n - 1 এর জন্য আগে সলভ করতে হচ্ছে, তার সাথে n যোগ করতে হচ্ছে। ঠিক আছে? তো এটা লজিক্যালি কেন হয় সেটা এই ছবিটা দেখলে আপনারা বুঝবেন। যখন আমি থার্ড লাইনটা যোগ করতেছি, তখন আগের যে দুইটা লাইন ছিল তার প্রত্যেকটারই ইন্টারসেক্ট করতেছে সে, অর্থাৎ দুইটা ইন্টারসেকশন পয়েন্ট, প্রতিটা ইন্টারসেকশন পয়েন্টে একটা করে নতুন রিজিয়ন কিন্তু তৈরি হচ্ছে। যে আমাদের এখান থেকে যখন আমি থার্ড লাইনটা যোগ করব, এই ইন্টারসেকশন পয়েন্টে নতুন একটা রিজিয়ন যোগ হলো, এইটা ভাগ হয়ে গেল 1A আর 1B তে। এই ইন্টারসেকশন পয়েন্টে আবার নতুন একটা রিজিয়ন যোগ হলো, আর শেষ ইন্টারসেকশন পয়েন্টটা ক্রস করে যাওয়ার সময় অটোমেটিক্যালি আরেকটা রিজিয়ন যোগ হলো। তার মানে যখন আমি n-তম লাইনটা যোগ করতেছি, আগের n - 1 সংখ্যক লাইনের সবাই বেশি ইন্টারসেক্ট করবে, মানে n - 1 সংখ্যক ইন্টারসেকশন পয়েন্ট। যেমন থার্ড লাইনের জন্য, যেহেতু থার্ড লাইন
দুইটা ইন্টারসেকশন পয়েন্ট, n-1 সংখ্যক ইন্টারসেকশন পয়েন্টে n-1 সংখ্যক দুইটা রিজিয়ন যোগ হয়ে যাবে, প্লাস অ্যাডিশনাল একটা রিজিয়ন শেষে যোগ হবে, অর্থাৎ n-1 প্লাস 1 মানে n সংখ্যক নতুন রিজিয়ন যোগ হবে। ঠিক আছে, তো আমাদের n-1 আর ln এর মাঝে তাহলে ডিফারেন্সটা হচ্ছে n সংখ্যক নতুন রিজিয়ন যোগ হবে। যেমন আমাদের থার্ড লাইন যখন যোগ করছি 3টা নতুন রিজিয়ন কিন্তু যোগ হয়েছে, তাই না? 1টা 2টা 3টা, থার্ড লাইনের জন্য 3টা রিজিয়ন যোগ হয়েছে নতুন, তাহলে nth লাইনের জন্য নতুন n সংখ্যক রিজিয়ন যোগ হবে। তো এই রিকারেন্সটা তাহলে আমরা কিভাবে সলভ করব? ln হচ্ছে ln-1 প্লাস n, তাহলে n-1 কি হবে? ln-2 প্লাস n-1, তাই না? আর আগের n তো আছে, আবার ln-2 কি হবে? ln-3 প্লাস n-2। তো এরকম করতে করতে একসময় l0 বা l0 চলে আসবে, আর এখানে 1 2 3 আপ টু n পর্যন্ত যোগ হবে। তাহলে এইটা হচ্ছে 1 থেকে n পর্যন্ত ন্যাচারাল নাম্বারের যোগফল। সেটা কত? 1 থেকে n পর্যন্ত ইন্টিজার গুলো যোগ করলে আমরা জানি n ইন্টু n প্লাস 1 বাই 2 পাই আমরা, তাই না? আচ্ছা, সাথে আবার l0 ছিল, কিন্তু l0 কত? যখন আমরা পিজারে একবারও কাটি নাই, 0 বার কাটা হয়েছে, একবারও কাটি নাই, তখন একটা 1 কিন্তু থাকে, একটা হোল পিসটা থাকে, তাই না? l0 হচ্ছে 1, কাজে এই এখানে একটা 1 আছে, সাথে আবার 1 থেকে n পর্যন্ত যোগ করতেছি, তাহলে n ইন্টু n প্লাস 1 বাই 2 আর সাথের 1টা, এইটা হচ্ছে আমাদের ln এর ভ্যালু। ঠিক আছে, ln হচ্ছে আমাদের একটা সার্কেলকে আমরা n সংখ্যক স্ট্রেট লাইন দিয়ে কতগুলা ম্যাক্সিমাম রিজিয়ন পাইতে পারি, বা একটা পিজাকে n সংখ্যক স্ট্রেট কাটের মাধ্যমে আমরা কতগুলা রিজিয়ন পেতে পারি, এইটা হচ্ছে ln, যেটার ক্লোজড ফর্ম, এটাকে বলে ক্লোজড ফর্ম, তাই না? ক্লোজড ফর্মটা হচ্ছে n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2। আমাদের তার মানে একটা রিকারেন্সকে আমরা ওপেন ফর্ম বলি, যেমন ln সমান হচ্ছে ln-1 প্লাস n, এটা একটা রিকারেন্স। n এর জন্য বের করতে গেলে আমার আগে n-1 এর জন্য বের করতে হবে। আমি যদি l5 বলি, আপনার আগে l4 বের করতে হবে। l4 মানে হচ্ছে আবার l3, তাই না? প্লাস আবার 4 হবে। l3 হচ্ছে আবার l2 বের করতে হবে, সাথে আবার 3 যোগ করতে হবে। তো এটা তার মানে এই জন্য এটাকে ওপেন ফর্ম বলে। ঠিক আছে, এটা কন্টিনিউয়াস একটা রিকারেন্সের মতো চলতে থাকবে। কিন্তু ক্লোজ ফর্ম, যেটাকে আমরা ইনফর্মালি ফর্মুলা বলি, সেটা হচ্ছে আমাদের n এর ভ্যালু দিয়ে ডাইরেক্ট আমি বের করতে পারবো। আমি যদি l10 বের করতে বলি, অর্থাৎ n সমান 10, আমি 10 বার কাটবো একটা পিজাকে, ম্যাক্সিমাম রিজিয়ন কত হবে? ডাইরেক্ট n এর ভ্যালু আপনি 10 বসাতে পারবেন এখানে, তাই না? n এর ভ্যালু 10 বসায় ডাইরেক্ট বের করতে পারবেন। তো তার মানে হচ্ছে এই জন্য এটাকে বলা হচ্ছে ক্লোজড ফর্ম, বা যে কোনো ফর্মুলা হচ্ছে ক্লোজড ফর্ম, আর যে কোনো রিকারেন্স বা যে কোনো সামেশন সিরিজ, সেগুলোকে বলা হচ্ছে ওপেন ফর্ম। তো আমরা ওপেন ফর্ম থেকে ক্লোজ ফর্মে কিভাবে আসলাম? জাস্ট রিকারেন্সটাকে ব্রেক ডাউন করতে করতে, খুব সিম্পল ওয়েতে রিকারেন্সটাকে ব্রেক ডাউন করতে করতে যখন আমরা l0 তে আসলাম, l0 হচ্ছে 1, আর এটা হচ্ছে একটা নর্মাল সিরিজ, যোগ করে আমরা রিকারেন্সটা সলভ করলাম। তো এটা তো আমরা রিকারেন্সকে ব্রেক ডাউন করে করে আসলাম, মানে সলভ করলাম। আবার বলা হতে পারে যে আপনার ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন, হ্যাঁ, প্রুভ বাই ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন, যে আবার আপনার লাইনস ইন দা প্লেন প্রবলেমের জন্য বা পিজা কাটিং প্রবলেমের জন্য প্রুভ দ্যাট ln সমান হচ্ছে এইটা বাই ইউজিং ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন। তো ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন দিয়ে যদি প্রুফ করতে বলা হয়, সেটাও করতে পারতে হবে। তো এই ফর্মুলা, এইটার প্রুফ কিন্তু আমাদের তাহলে ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন দিয়েও দেখতে হবে। ঠিক আছে, এই যে প্রুফ বাই ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন, সেটা আমাদের অলরেডি করে দেওয়া আছে, এখানে একটু দেখতে হবে। যে এখানে বলা হচ্ছে যে ইন্ডাকটিভ মেথড দিয়ে প্রুফ করা। ঠিক আছে, আমরা জানি যে ইন্ডাকটিভ মেথড দিয়ে প্রুফ করতে গেলে আমাদের কি লাগে? 3টা স্টেপ: বেসিস, হাইপোথিসিস এবং ইন্ডাকশন। বেসিস হচ্ছে আমাদের একটা ছোট ভ্যালুর জন্য আমরা প্রমাণ করবো যে ln সমান আসলেই এত। ধরা যাক n সমান 0। n সমান যদি 0 হয়, আপনি ফর্মুলাতে n সমান 0 বসান, কত পাবেন? 0 ইন্টু 1 বাই 2, মানে এটা 0 প্লাস 1, তার মানে হচ্ছে 1 পাবো, তাই না? l0 হচ্ছে 1। ঠিক আছে, আর আমরা জানি যে একটা রিজিয়নকে যদি আমরা একবারও না কাটি, তাহলে হোল রিজিয়নটাই পাওয়া যায়। ঠিক আছে, কাজে l0 মানে এই ফর্মুলাটা তাহলে আমার বুঝাচ্ছে যে ম্যাক্সিমাম নাম্বার অফ রিজিয়নস। ঠিক আছে, আমার প্রুফ করতে হবে যে n এর যে কোনো ভ্যালুর জন্যই এই ফর্মুলাটা ln বোঝায়, তার মানে হচ্ছে ম্যাক্সিমাম নাম্বার অফ রিজিয়নস এই ফর্মুলা দিয়ে রিপ্রেজেন্ট করা যায়। তো 0-র জন্য কিন্তু ঠিক আছে, আমাদের বেসিস তাহলে প্রুফ হয়ে গেল। n সমান 0-র জন্য আমরা জানি 1 হওয়ার কথা, এবং এখানে ফর্মুলাতে বসে আমি 1 পাচ্ছি।
আচ্ছা, এর পরের স্টেপ হচ্ছে হাইপোথিসিস। ঠিক আছে, হাইপোথিসিসে আমরা ধরে নিব যে এই ফর্মুলাটা হোল্ড করে ফর অল এন, ফর এন সমান 0 1 2 3 আপ টু n-1। এটা আপনি এন না ধরে কেউ ধরতে পারেন, আপ টু k-1। তাহলে k-1 পর্যন্ত যদি হোল্ড করে, কে এর জন্য তাহলে হোল্ড করবে, এইটা প্রুফ করবেন। এখানে যেটা করা হয়েছে যে n-1 পর্যন্ত আমরা ধরে নিই এই ফর্মুলাটা ট্রু, তাহলে কি এন এর জন্য ট্রু হবে সেটা আমাদের দেখাতে হবে। সেটা হচ্ছে ইন্ডাকশন। ইন্ডাকটিভ স্টেপ হচ্ছে আমি ধরে নেব n-1 পর্যন্ত ট্রু বা k-1 পর্যন্ত ট্রু, এবং তাহলে সেটা এন এর জন্য ট্রু হবে, কে এর জন্য ট্রু হবে, নেক্সট ইন্টিজারটার জন্য সেটা ট্রু হবে। তো আমরা রিকারেন্সটা তো সবসময় ট্রু, তাই না? আমরা রিকারেন্সটা দেখলাম যে ln সমান ln-1 প্লাস n, কারণ রিকারেন্সটা লজিক্যালি আমরা দেখায় আসছি। লজিক্যালি আমাদের এই যে লজিক যে আমার n তম লাইনটা আগে n-1 সংখ্যক লাইনে ইন্টারসেক্ট করে n-1 প্লাস 1 মানে n সংখ্যক নতুন রিজিয়ন তৈরি করবে, রিকারেন্সটা সবসময় ট্রু। তো রিকারেন্সটা আমরা শুরু করলাম। আচ্ছা, তো এর n এর ভ্যালু কিন্তু আমরা জানি না, বাট এর n-1 কিন্তু আমরা জানি। কেন? কারণ আমি হাইপোথিসিসে ধরে নিয়েছিলাম যে আমার ফর্মুলাটা 0 1 2 3 আপ টু n-1 পর্যন্ত ট্রু। আমার এই যে ফর্মুলাটা, এটা n সমান n-1 এর জন্য ট্রু। তার মানে কি ln-1 সমান কি হবে? ln-1 হচ্ছে n-1, এইটা হয়ে যাবে n ডিভাইডেড বাই 2। এই যে আমরা ফর্মুলাটা লিখছি, n সমান n-1 বসাইছি, n-1, আর এটা হচ্ছে n-1 প্লাস 1, মানে এটা হবে n ইন্টু n-1 বাই 2 প্লাস 1। এটা হচ্ছে ln-1 হাইপোথিসিস অনুসারে, সাথে n যোগ আছে, এটা যোগ টোগ করে একটু সিম্পলিফাই করে আমরা দেখবো যে যেটা পাওয়ার কথা, আমাদের যেটা প্রুফ করার কথা ln এর ভ্যালু, সেটাই কিন্তু চলে আসছে। ঠিক আছে, খুব সিম্পল। জাস্ট আপনার জানতে হবে যে ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন দিয়ে কিভাবে আমরা প্রুফ করি। ঠিক আছে, বেসিস, হাইপোথিসিস এবং ইন্ডাকশন। আচ্ছা, তো এতক্ষণ আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে আমরা একটা সার্কেল বা একটা পিজাকে এন সংখ্যক স্ট্রেইট লাইন দিয়ে কাটবো। যদি স্ট্রেইট লাইন না হয়, একটু কমপ্লেক্স শেপ যদি হয়, যেমন একটা জিগ যদি হয়, ঠিক আছে, এইটাকে বলা হচ্ছে জিগ। একটা পিজাকে কিন্তু আমরা একটা স্লাইসের মতো করে কাটতে চাইলে একটা জিগ দিয়েও কাটতে পারি, তাই না? জিগ হচ্ছে আসলে জিগজ্যাগের অর্ধেকটা। ঠিক আছে, জিগজ্যাগ মানে হচ্ছে এইটা। এর পরের শেপটা যেটা আমরা দেখবো, এই যে জেড শেপ, যেটাকে অনেকে জি বলে বা জেড বলে, এই যে জেড শেপ, এইটাকে বলা হচ্ছে জিগজ্যাগ। এইটার অর্ধেকটা যদি আমরা নেই, হ্যাঁ, মানে জাস্ট যদি আমরা এই যে ভি শেপ, এই ভি শেপটুকু নেই, জেড থেকে যদি অর্ধেকটা এই ভি শেপটুকু নেই, তাহলে সেইটাকে বলে জিগ। তো এই জিগ দিয়ে যদি আমরা কাটি, একটা জিগ মানে কিন্তু দুইটা স্ট্রেট লাইন, তাই না? একটা স্ট্রেট লাইন দুইটা, কিন্তু দুইটা স্ট্রেট লাইন দিয়ে যদি আমি কাটতাম, আমার কিন্তু নাম্বার অফ রিজিয়ন বেশি হতো, এখানে একটু কম হবে। কেন? কারণ এই দুইটা স্ট্রেট লাইন যদি আমার এরকম ইন্টারসেক্ট করে চলে যায়, তাহলে কিন্তু আরো এক্সট্রা রিজিয়ন কিছু তৈরি হবে না। এই যে দুইটা স্ট্রেট লাইন, যদি এটা শুধু স্ট্রেট লাইনই হতো, তাহলে একটা এভাবে স্ট্রেট লাইন গুলো এভাবে কাট করে চলে যেত, তাই না? তো সেটা কিন্তু হয় নাই। সেজন্য আমরা এখানে কিছু রিজিয়ন হারাচ্ছি, যেটাকে আমরা বলবো লস্ট রিজিয়ন। দুইটা জিগ যদি হয়, ঠিক আছে, জিগের ক্ষেত্রে আমরা মাথায় রাখবো যে আমাদের এই যে ইন্টারমিডিয়েট পয়েন্ট বা অ্যাঙ্গুলার পয়েন্ট যেটা, ঠিক আছে, এই যে অ্যাঙ্গুলার পয়েন্ট, এটা কিন্তু এই বাউন্ডারিতে হবে না। ঠিক আছে, এটা হবে হচ্ছে আমার এই পিজার মাঝামাঝি কোথাও। জিগ বা জিগজ্যাগ বা যে কোনো শেপের ক্ষেত্রে ইন্টারমিডিয়েট পয়েন্ট গুলা বাউন্ডারিতে আমরা নিব না। বাউন্ডারিতে গেলে তো সেটা আলাদা একটা স্ট্রেট লাইন হয়ে গেল। ঠিক আছে, এটা একটা কন্টিনিউয়াস ড্র, কন্টিনিউয়াস আপনি আঁকতেছেন। এই ইন্টারমিডিয়েট শেপ গুলা মাঝামাঝি হবে, অ্যাঙ্গুলার পয়েন্ট গুলা মাঝামাঝি হবে, ঠিক আছে, বাউন্ডারিতে না। তো সেরকম দুইটা জিগ দিয়ে যদি আপনি হাতে এঁকে দেখতে পারেন, দুইটা জিগ দিয়ে যদি আমি ইন্টারসেক্টিং দুইটা জিগ দিয়ে যদি একটা পিজাকে কাটি, তাহলে কাউন্ট করে দেখেন কয়টা রিজিয়ন হচ্ছে। 1 2 3 4 5 6 7, 7 নাম্বার রিজিয়নটা হচ্ছে এই বাইরের পুরা রিজিয়নটা। তো দুইটা জিগ মানে কিন্তু দুইটা দুইটা চারটা লাইন, চারটা লাইন দিয়ে যদি আমি কাটতাম, তাহলে কিন্তু এগুলো ইন্টারসেক্ট করে চলে যেত এবং আরো কিছু রিজিয়ন যোগ হতো। তাহলে জিগে আমরা কিছু রিজিয়ন হারাচ্ছি। এন সংখ্যক জিগে 2n সংখ্যক স্ট্রেট লাইনে যতগুলা রিজিয়ন হইতো, সেখান থেকে কিছু রিজিয়ন আমরা হারাচ্ছি বা কিছু লস্ট রিজিয়ন আছে। এই লস্ট রিজিয়নটা আমরা একটু হিসাব করে দেখতে পারি। একটা জিগে আমি দুইটা রিজিয়ন পাচ্ছি। একটা জিগ মানে দুইটা স্ট্রেট লাইন, দুইটা স্ট্রেট লাইনে আমি কয়টা রিজিয়ন পাইতাম? আপনি একে দেখলে দেখতে পারেন চারটা, বাট আমাদের আঁকার দরকার নেই, আমাদের কিন্তু ফর্মুলা বের হয়ে গেছে। এই যে দুইটা স্ট্রেট লাইনে আমি এখানে n সমান 2 বসাবো, তাহলে কত হবে? 2 ইন্টু 3/2 প্লাস 1, 4 হয় কিন্তু 2 ইন্টু 3/2, তার মানে 3 থাকবে প্লাস 1 4।
ঠিক আছে, ডাইরেক্ট আপনি ফর্মুলা বসাবেন। এখন আর একে দেখার দরকার নেই। একটা জিগ মানে দুইটা লাইন, দুইটা লাইনে চারটা রিজিয়ন আমরা পাই। এই ফর্মুলাতে n সমান 2 বসান, 4 পাবেন। জিগেরটা একে দেখতে হবে। হ্যাঁ, জিগে কিন্তু আমরা দুইটা রিজিয়ন পাচ্ছি, চারটা পাওয়ার কথা দুইটা পাচ্ছি। হারাচ্ছি কতগুলো, লস্ট রিজিয়ন কতগুলো, চারটার জায়গায় দুইটা পাচ্ছি, তাহলে হারাচ্ছি দুইটা, তাই না? তাহলে আমরা দুইটা রিজিয়ন, একটা জিগ দুইটা রিজিয়ন হারাচ্ছি। দুইটা জিগ যদি হয়, যদি দুইটা জিগ হয় তাহলে চারটা স্ট্রেট লাইন। এই যে দুইটা জিগ, চারটা স্ট্রেট লাইন, 4 স্ট্রেট লাইনে আমাদের কয়টা রিজিয়ন হবে? এখানে n সমান 4 বসাবেন। 4 ইন্টু 5/2 মানে 10 প্লাস 1 11। দুইটা জিগে চারটা রিজিয়ন, দুইটা জিগে চারটা লাইন, 11টা স্ট্রেট লাইন হওয়ার কথা, কিন্তু আমি জিগ ইউজ করলে 7টা পাচ্ছি। কিভাবে বুঝলাম? রেখে দেখতে হবে। দুইটা জিগ কাউন্ট করে দেখেন, 7টা রিজিয়ন, তাহলে হারাচ্ছি কয়টা? 11টার জায়গায় 7টা, 4টা হারাচ্ছি। তার মানে একটা জিগে দুইটা হারাচ্ছি, দুইটা জিগে 4টা হারাচ্ছি। তাহলে n সংখ্যক জিগে আমাদের কতগুলা রিজিয়ন আমি হারাবো? n সংখ্যক জিগে নাম্বার অফ রিজিয়ন হবে হচ্ছে যতগুলো স্ট্রেট লাইন, n সংখ্যক জিগে 2n সংখ্যক স্ট্রেট লাইন, কারণ একটা জিগে দুইটা স্ট্রেট লাইন। 2n সংখ্যক স্ট্রেট লাইনে আমি যতগুলা রিজিয়ন পেতাম তার থেকে 2n সংখ্যক রিজিয়ন হারাচ্ছি। কেন? এই যে nটা জিগ, একটা জিগে দুইটা হারাচ্ছি, দুইটা জিগে 4টা হারাচ্ছি। ঠিক আছে, n সংখ্যক জিগে 2n সংখ্যক রিজিয়ন হারাচ্ছি। তাহলে L2n এর ভ্যালু তো আমরা জানি। এই যে স্ট্রেট লাইনের যে ফর্মুলা, n সমান এখন 2n বসাবেন, এটা হচ্ছে ln। তাহলে L2n হবে হচ্ছে 2n ইন্টু 2n প্লাস 1 ডিভাইডেড বাই 2 প্লাস 1। n সমান 2n বসালাম, মাইনাস 2n করবেন। হ্যাঁ, এখানে প্লাস 1 ছিল, L2n এর যে প্লাস 1ও তো আছে, তাই না? এই যে 1টা। আচ্ছা, তো এইটা করে আমাদের এরকম একটা ফর্মুলা আসছে। এটা হচ্ছে n সংখ্যক জিগে আমাদের কতগুলা রিজিয়ন আমরা পাচ্ছি। আর জিগের বদলে যদি জিগজ্যাগ হয়, একটা জিগজ্যাগে দুইটা রিজিয়ন, দুইটা জিগজ্যাগ যদি হয় আপনি এমন ভাবে আঁকবেন যাতে ম্যাক্সিমাম নাম্বার অফ ইন্টারসেকশন হয়, কারণ আমাদের টার্গেট হচ্ছে ম্যাক্সিমাম নাম্বার অফ রিজিয়ন তৈরি করা। তো দুইটা জিগজ্যাগ আমার কিন্তু এরকম প্যারালেলি আমি আঁকি নাই। হ্যাঁ, প্যারালেলি আঁকলে রিজিয়ন কম হচ্ছে, একদম ম্যাক্সিমাম ইন্টারসেকশন হয় সেভাবে আঁকলে আপনি এখানে যদি কাউন্ট করেন দুইটা জিগজ্যাগ, সেখানে নাম্বার অফ রিজিয়ন হচ্ছে জিগজ্যাগ Z2, ঠিক আছে? সেখানে কাউন্ট করলে দেখবেন কতগুলো, 12টা রিজিয়ন হয়। তিনটা জিগজ্যাগ যদি আমি ম্যাক্সিমাম পরিমাণ ইন্টারসেকশন দিয়ে আঁকি, 31টা রিজিয়ন হবে। এখানে কাউন্ট করে দেখবেন কোন লাইন কিন্তু আপনার এই ইন্টারসেকশন দিয়ে যেতে পারবে না, বা কোনো একটা অ্যাঙ্গুলার পয়েন্ট এই বর্ডারে শেষ হতে পারবে না, বা কোনো স্ট্রেট লাইনের উপরে শেষ হতে পারবে না। ঠিক আছে, এভাবে আঁকলে তিনটা জিগজ্যাগ আছে এখানে। ঠিক আছে, এই একটা, এটা হচ্ছে সেকেন্ডটা, আর এইটা হচ্ছে থার্ডটা। 31টা রিজিয়ন আছে। আচ্ছা, তাহলে একটা জিগজ্যাগ মানে তিনটা লাইন না? 1 2 3, তিনটা লাইন হলে কিন্তু অনেকগুলা রিজিয়ন হতো, কারণ এই কর্নার পয়েন্ট গুলো ইন্টারসেক্ট করে বের হয়ে যেত, নতুন রিজিয়ন আসতো। কিন্তু জিগজ্যাগ হতে কম হবে, একটা জিগজ্যাগে তিনটা লাইন, তিনটা লাইনে রিজিয়ন হয় হচ্ছে n সমান 3 বসাবেন। 1 প্লাস 3 ইন্টু 4/2 7 হয়। তো জিগজ্যাগে আমি পাচ্ছি একটা জিগজ্যাগে মাত্র দুইটা রিজিয়ন, তাহলে হারাচ্ছি কতগুলা? 7টার জায়গায় দুইটা, 5টা হারাচ্ছি। দুইটা জিগজ্যাগে 6টা লাইন, 6টা লাইনে 22টা স্ট্রিট, 22টা রিজিয়ন হয়। n সমান 6 বসাবেন, এই ফর্মুলায় 22 পাবেন। কিন্তু জিগজ্যাগে আমরা পাইছিলাম কয়টা? 12টা মাত্র। 22টার জায়গায় 12টা, হারাচ্ছি 10টা। তাহলে একটা জিগজ্যাগে 5টা রিজিয়ন হারাচ্ছি, দুইটা জিগজ্যাগে 10টা রিজিয়ন হারাচ্ছি। তাহলে n সংখ্যক জিগজ্যাগে 3n সংখ্যক লাইন, স্ট্রেট লাইনে যা পাইতাম তার সাথে 5n হারাচ্ছি, তাই না? একটাই 5টা, দুইটাই 10টা, তাহলে nটাই 5n সংখ্যক রিজিয়ন হারাবো। ঠিক আছে, তাহলে আমাদের এরকম একটা ফর্মুলা আসবে, যেটা হচ্ছে আমাদের ক্লোজড ফর্ম। n এর ভ্যালু বসায় ডাইরেক্ট আপনি বের করতে পারেন যে n সংখ্যক জিগজ্যাগে কতগুলা রিজিয়ন হবে। সেরকম ডাব্লিউ শেপ থাকতে পারে। ঠিক আছে, একটা ডাব্লিউ শেপ যদি একটাতে আমরা একটা ডাব্লিউ শেপে দুইটা রিজিয়ন, দুইটা ডাব্লিউ শেপে কাউন্ট করে দেখেন 19টা রিজিয়ন, কিন্তু একটা ডাব্লিউ মানে কিন্তু 4টা স্ট্রেট লাইন। তো 4টা স্ট্রেট লাইনে আমার 11টা রিজিয়ন পাওয়ার কথা, পাচ্ছি দুইটা, 9টা হারাচ্ছি। তাইলে এরকম দুইটা ডাব্লিউ মানে 8টা স্ট্রেট লাইন, 8টা স্ট্রেট লাইনে আমি 37টা রিজিয়ন পাইতাম। এই ফর্মুলায় বসাবেন n ইন্টু n প্লাস 1/2, 8 বসাবেন। বাট আমরা পাচ্ছি কিন্তু এখানে কতগুলো? 19টা। 37-এর জায়গায় 19 পাচ্ছি, হারাচ্ছি 18টা। তাহলে একটা ডাব্লিউতে 9টা হারাচ্ছি, দুইটা ডাব্লিউতে 18টা হারাচ্ছি।
তাহলে n সংখ্যক w তে 9n সংখ্যক রিজিয়ন হারাবো। n সংখ্যক w মানে হচ্ছে 4n সংখ্যক লাইন, 4n সংখ্যক স্ট্রেট লাইনে যা পাইতাম তার থেকে 9n পরিমাণ হারাবো, দেখবেন এইরকম একটা ফর্মুলা আসবে। তো তার মানে পরীক্ষাতে কিন্তু আরো একটু অন্যরকম শেপও থাকতে পারে, ঠিক আছে, একটু চিন্তা করে আপনাদের দেখতে হবে, ঠিক আছে। খুব বেশি চিন্তারও কিছু নাই, স্ট্রেট লাইনের ফর্মুলাটা আপনি ইউজ করবেন, আর যে শেপটা দেয়া থাকবে সেইটা অনুসারে একটু একটা দুইটা শেপ দিয়ে আঁকাআঁকি করে আপনি দেখবেন আমরা কতগুলো রিজিয়ন হারাচ্ছি, সেইটা অনুসারে ফর্মুলা অ্যাপ্লাই করে সহজেই হয়ে যাবে, একটু প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। আমাদের লাইনস ইন দা প্লেন বা পিজা কাটিং প্রবলেম এই পর্যন্তই। আমাদের এখনকার প্রবলেমটা হচ্ছে জোসেফাস প্রবলেম। আসলে একটা প্রবলেমের মাঝে রিকারেন্ট নেচার আছে কিনা, প্রবলেমটারে আমরা রিকারশন ইউজ করে বা রিকারসিভলি আমরা প্রবলেমটারে ব্রেকডাউন করতে পারি কিনা, সেটা কিন্তু অনেক সময় প্রবলেমটা দেখেই বোঝা যায় না। সেটা অবভিয়াস নাও হতে পারে, সেটার জন্য একটু হতে পারে আমাদের অ্যানালাইসিস করতে হবে। যেমন এইটা সেরকম একটা প্রবলেম, এবং এই প্রবলেমটা সলিউশন আমরা কয়েকটা ওয়েতে করব এবং খুব ইন্টারেস্টিং কিছু ওয়েতে করব। তো প্রবলেমটা আমরা দেখি, প্রবলেমটার নাম হচ্ছে জোসেফাস প্রবলেম, কারণ এটা হচ্ছে একজন ম্যাথমেটিশিয়ান জোসেফাস, অনেক আগের খ্রিস্টপূর্বাব্দ বা ওই সময়কার অনেকটা। তো তখন ইহুদি এবং রোমানদের মাঝে একটা যুদ্ধ হয়েছিল, ইহুদি বা জিউ যারা, ঠিক আছে, জোসেফাস ছিল হচ্ছে ইহুদিদের পক্ষে, হ্যাঁ, জিউইশ যারা, তো তাদের সাথে রোমানদের একটা যুদ্ধ হয়েছিল, যুদ্ধে রোমানরা জিতছিল এবং যুদ্ধবন্দী হয়েছিল 41 জন, ঠিক আছে, 41 জন পার্সন সে ইহুদিদের মধ্য থেকে যুদ্ধবন্দী হয়েছিল। তো তখনকার যুদ্ধের যে নিয়ম ছিল যে যারা ধরা পড়ছে, যারা যুদ্ধবন্দী, হ্যাঁ, সবাইকে হত্যা করা হতো, শুধু একজনকে ছেড়ে দেওয়া হতো, জাস্ট নিউজটা পৌঁছায় দেওয়ার জন্য যে রোমানরা কত ভালো যোদ্ধা, মানে কত ভয়ঙ্কর, ঠিক আছে, সেই নিউজটা পৌঁছায় দেওয়ার জন্য একজনকে বাঁচায় রাখা হতো। তো যেহেতু 41 জন যুদ্ধবন্দী এবং একটা প্রসেস ফলো করে সবাইকে হত্যা করা হবে, তো জোসেফাস যেহেতু ম্যাথমেটিশিয়ান ছিল, সে আগে এই প্রবলেমটা সলভ করছিল যে 41 জন পার্সন যদি হয় তাহলে শেষ পর্যন্ত কে বেঁচে থাকবে। তো প্রসেসটা ছিল হচ্ছে এরকম যে 41 জন মানে যারা যুদ্ধবন্দী সবাই এরকম সার্কুলার ওয়েতে দাঁড় করানো হবে, ঠিক আছে, একটা সার্কেল বরাবর সবাই দাঁড় করানো হবে। তারপরে 1 নম্বর ব্যক্তি থেকে শুরু করে এভরি অল্টারনেট পার্সনকে হত্যা করা হবে, মানে প্রথমে এক থেকে আমরা কাউন্ট শুরু করব, এভরি সেকেন্ড পার্সনকে হত্যা করা হবে। যেহেতু সার্কুলার, এটা বারবার ঘুরতে থাকবে, শেষ পর্যন্ত যে বেঁচে থাকবে, ঠিক আছে, শেষ পর্যন্ত যে বাকি থাকবে সেই হবে সার্ভাইভার, ঠিক আছে, সেই বেঁচে থাকবে। যেমন আমরা এটার ক্ষেত্রে দেখতে পারি, একটু জুমটা বাড়াই নেই, আচ্ছা, আমরা 1 থেকে কাউন্ট শুরু করব, এভরি সেকেন্ড পার্সন মারা যাবে, তার মানে 1 বাঁচবে, 2 মারা যাবে, 3 বাঁচবে, 4 মারা যাবে, 5 বাঁচবে, 6 মারা যাবে, হ্যাঁ, এরকম। তারপরে 8 মরবে, তারপরে 10 মরবে, ঠিক আছে। 1 কিন্তু এখনো বেঁচে আছে, 2 কিন্তু মারা গেছে শুরুতেই, তাহলে 2, 4, 6, 8, 10 এরা মারা গেল। এরপরে কে মারা যাবে? 1 আছে, 1 বাঁচবে, 2 তো আগেই মরে গেছে, এরপর কিন্তু 3 মরবে, তাহলে 1 রে বাদ রেখে 3 মরবে, 4 আগেই মারা গেছে, এই যে 5 রে বাদ রেখে 7 মরবে, ইভেন্ট গুলো আগেই মারা গেছে, 2, 4, 6, 8, 10 আগেই মারা গেছে, কাজে 1 রে বাদ দিয়ে 3 মরবে, দেন হচ্ছে 7 মরবে। 7 মারা যাওয়ার পরে কিন্তু আর 2 জন মাত্র আছে, 9 আর 5, নাকি না, সরি 1 ও আছে, 1, 5 আর 9 আছে, হ্যাঁ, এই যে দেখেন 7 মারা যাওয়ার পরে 9 রে বাদ দিয়ে 1 মরবে, দেন 5 রে বাদ দিয়ে 9 মরবে, ঠিক আছে। এটা আসলে মনে হয় একটা সিমুলেশন দেখতে পারলে ভালো হতো। আচ্ছা, আমি একটা সিমুলেশন এই যে নেটে খুঁজে বের করছি, এখানে দেখেন সবাই সেই 10 জনই কিন্তু আছে, তাই না, 1 থেকে, এখানে অবশ্য কাউন্টার ক্লকওয়াইজ নাম্বার দিচ্ছে। তো যেটাই হোক, মানে আমি সিমুলেশনের আমরা আইডিয়াটা দেখি, তাহলে স্টার্ট সিমুলেশন করি, 10 জন, এভরি সেকেন্ড পার্সন মারা যাবে, ঠিক আছে। তো প্রথমে তাহলে কি হবে, 2 মারা পড়লো, তারপর 4, দেন হবে 6, 7 বাজবে, 8 মরবে, 9 বাজবে, 10 মরবে, তারপর 1 রে বাদ দিয়ে 3 মরবে, এরপরে 5 কে বাদ দিয়ে 7 মারা যাবে, এরপর দেন 9 কে বাদ দিয়ে 1 মরবে, এখন 2 জন আছে, 5 আর 9, যে 5 কে বাদ দিয়ে 9 মরবে, 5 হচ্ছে তাহলে আমার শেষমেশ বেঁচে থাকবে। 10 জন যদি দাঁড়াই, যদি 10 জন দাঁড়ানো হয়, শেষ পর্যন্ত 5th পার্সন যে সে বেঁচে থাকবে। তো তার মানে এই না যে সবসময় যতজন দাঁড়াবে তার থেকে মিডল পজিশনের ব্যক্তি দাঁড়াবে, এটা আসলে কোইন্সিডেন্টালি হয়ে গেছে, 10 জনের মধ্যে 5 জন। যদি জোসেফাসের যে অরিজিনাল প্রবলেমটা ছিল, যদি 41 জন দাঁড়ায়,
তাহলে শেষ পর্যন্ত সম্ভবত 19তম ব্যক্তি যে সে বাঁচে, সেটা আমরা এখানে সিমুলেট করে দেখতে পারি। স্পিডটা বাড়াই দেই। জোসেফাসের অরিজিনাল প্রবলেমে ছিল হচ্ছে 41 জন। তো রোমানরা হচ্ছে সবাইরে সার্কুলার ওয়েতে দাঁড় করানোর পরে যখন সবাইরে হত্যা করা শুরু করবে, জোসেফাস আগেই এটা সলভ করছিল যে কোন পজিশনের ব্যক্তিটা শেষমেশ বেঁচে থাকে। সেটা সম্ভবত 19 বা 21 এরকম ছিল, আমরা দেখি যে 19। ঠিক আছে, ওই অর্ডার অফ এলিমিনেশন এখানে দেখতে পাবেন। 2, 4, 6, 8, 10 ইভেনরা আগেই মারা যায়, মানে সবচেয়ে বোকা যারা তারা হয়তো ইভেন পজিশনে দাঁড়ায়। আচ্ছা, তো দেখেন শেষ পর্যন্ত 19তম পজিশন, হ্যাঁ 19তম পজিশনে যে দাঁড়াইছে সে বেঁচে থাকবে। তো এটা আরেকটা ভার্সন আছে যে শেষ 2 জন ব্যক্তিকে ছেড়ে দেওয়া হয়। তো জোসেফাস এবং তার ফ্রেন্ড, তার একটা ফ্রেন্ড ছিল, তারা 2 জন ওই পজিশন 2টাতে দাঁড়াইছিল, ফলে জোসেফাস এবং তার বন্ধু বেঁচে গেছিল এবং বাকি সবাই মারা গেছিল। ঠিক আছে, কাজে এই প্রবলেমটা যদি আমরা ভালো মতো সলভ করতে পারি তাহলে আমাদেরও কিন্তু বেঁচে থাকার চান্সটা বাড়বে, কারণ কখন কি পরিস্থিতিতে পড়তে হবে সেটা তো আগে থেকে বোঝার উপায় নাই, তাই না? আচ্ছা, আমাদের তাহলে এইটা ছিল জোসেফাস প্রবলেমটা তো আশা করি বোঝা গেছে, আমরা সিমুলেশন করেও দেখলাম। আচ্ছা, তো এখন এই প্রবলেমটা কি রিকার্সিভলি সলভ করা যায়? হ্যাঁ, আমাদের ফার্স্ট সাইট আমাদের কিন্তু মনে হয় যে আমাদের এটার মধ্যে রিকার্সিভ নেচারটা কিভাবে আসতেছে। হ্যাঁ, এটা থেকে আসলে একটা রিকারেন্স তৈরি করা যায়, সেটা হচ্ছে এইটা। ঠিক আছে, জোসেফাস রিকারেন্স এইটাকে বলে। এই রিকারেন্সটা এতই বিখ্যাত যে এই ধরনের রিকারেন্সকে জোসেফাস রিকারেন্স বলা হয়, যেখানে এই 2 গুলা থাকে। ঠিক আছে, যে J2n মানে হচ্ছে 2Jn-1। আচ্ছা, জেএনটা কি ছিল সেটা কিন্তু আমরা বলি নাই, সেটা আমি একটু বলি। আচ্ছা, জেএন মানে হচ্ছে সার্ভাইভার্স নাম্বার। ঠিক আছে, সার্ভাইভার্স পজিশন, শেষ পর্যন্ত যে বেঁচে থাকবে তার পজিশনটা কত হবে যদি আমরা n সংখ্যক ব্যক্তি থেকেই শুরু করি। ঠিক বোঝা গেল? তো J10 কত হবে সেটা কি বলা যাবে? 10 জন নিয়ে যদি আমরা শুরু করি, আমরা কিন্তু একটু আগে দেখছি যে 10 জন নিয়ে যদি আমরা শুরু করি তাহলে শেষ পর্যন্ত কে বাঁচে? আলটিমেট সার্ভাইভার যে 5th পজিশনে যে দাঁড়ায়, তাই না? যেটা আমরা এখানে দেখলাম, 10 জন নিয়ে যদি আমরা শুরু করি শেষ পর্যন্ত কিন্তু 5th পজিশনের ব্যক্তিটাই বাঁচে। তার মানে হচ্ছে J10 সমান আমরা 5 বলতে পারি। ঠিক আছে, J10 হচ্ছে আমাদের 5। J41 অরিজিনাল জোসেফাসে 41 জন দাঁড়াইছিল, শেষ পর্যন্ত বাঁচছিল 19তম পজিশনের ব্যক্তি, কাজেই J41 সমান হচ্ছে 19। আচ্ছা, এখন রিকারেন্সটা আমরা একটু খেয়াল করি, জোসেফাস রিকারেন্সটা আসলে কি বলতেছে। এটা হচ্ছে আমাদের জোসেফাস রিকারেন্স। যদি একজন ব্যক্তি থাকে, হ্যাঁ, তাহলে তো জাস্ট আমাদের শুরুতে একজনই বাকি আছে, সেই বেঁচে যাবে। হ্যাঁ, তো তার মানে J1 সমান হচ্ছে 1, একজন কি আছে সেই হচ্ছে আলটিমেট সার্ভাইভার। আচ্ছা, আর যদি 2n সংখ্যক ব্যক্তি থাকে, অর্থাৎ যদি জোড় সংখ্যক ব্যক্তি থাকে, তাহলে বাঁচবে হচ্ছে অর্ধেক সংখ্যক ব্যক্তি থাকলে যে বাঁচতো, অর্থাৎ Jn, সেইটারে 2 দিয়ে গুণ করবেন, করে 1 বিয়োগ করবেন। ঠিক আছে, এটা হচ্ছে J2n। যেমন আমাদের যদি J10 বের করতে হয় সেটা হবে 2 × J5-1, আর J5 যদি বের করতে হয়, হ্যাঁ, তখন কিন্তু বিজোড়, 5 হচ্ছে বিজোড়ের জন্য হচ্ছে এই ফর্মুলাটা অ্যাপ্লাই হবে। আমাদের এই যে 2n+1, এটা হচ্ছে বিজোড় নাম্বারগুলোর স্ট্রাকচার কি রকম? 2n+1, তাই না? জোড় নাম্বার হচ্ছে 2n, এরা যে কোনো ভ্যালু, আর বিজোড় নাম্বার হচ্ছে 2n+1। তো J5 যদি বের করতে চাই 5 জন দাঁড়ালে কে বাঁচবে, বা J25 যদি বের করতে চাই, অর্থাৎ যখন ভ্যালুটা বিজোড়, তখন কিন্তু আমার এই ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। এটা হচ্ছে অর্ধেক নাম্বার যত, যেমন J5 যদি আমি বের করতে চাই, এটা হবে 2 × J2+1। ঠিক আছে, J2 হবে হচ্ছে 2 × J1, এটা হচ্ছে J2 মানে 2 × J1-1, আর J1 মানে হচ্ছে 1। তার মানে রিকার্সিভলি আস্তে আস্তে প্রবলেমটা ব্রেকডাউন করতে করতে আমার এই নাম্বারটার যে কোনো বড় ভ্যালু আস্তে আস্তে প্রতিবার অর্ধেক হতে থাকবে, হতে হতে আমি সলভ করতে পারবো। কিন্তু রিকারেন্সটা কিভাবে আসলো সেটা একটা ইস্যু, সেটা আমরা একটু পরে দেখতেছি। রিকারেন্সটা বোঝা গেছে কিনা, যে J2n বের করতে গেলে আমার Jn লাগবে। ঠিক আছে, এই এনটা যদি আবার জোড় হয় তাহলে আমি এটা অ্যাপ্লাই করব, বিজোড় যদি হয় তাহলে এটা অ্যাপ্লাই করব। ঠিক আছে, তো এইটা হচ্ছে আমাদের জোসেফাস রিকারেন্স, এবং এইটা দিয়ে আমরা কিন্তু এখন যে কোনো এন এর জন্য সলভ করতে পারি। রিকারেন্সটা বারবার অ্যাপ্লাই করতে হবে,
তাই না? এটা কিন্তু আমাদের রিকারেন্স, যেহেতু এটা আমাদের ওপেন ফর্ম, আমাদের ক্লোজ ফর্ম বের করলে আমি ডাইরেক্ট এন এর ভ্যালু দিয়ে সলভ করতে পারতাম, তো সেটা আমরা একটু পরে বের করব। ওপেন ফর্ম মানে হচ্ছে রিকারেন্স, সেটা হচ্ছে বারবার অ্যাপ্লাই করে সলভ করা যায়, কিভাবে J100 এর জন্য দেখানো হয়েছে। আর রিকারেন্সটা কিভাবে আসলো সেটা আমরা একটু পরে দেখি, ঠিক আছে? আচ্ছা, ধরা যাক J100 মানে 100 জন দাঁড়াইলে শেষ পর্যন্ত কে বাঁচবে, এইটা আমরা বের করতে যাচ্ছি। তো J100 এর জন্য আমরা কোনটা অ্যাপ্লাই করব? ফর্মুলা জোড় যেটা, তাই না? জোড়ের ফর্মুলা যেটা J2n হচ্ছে 2jn - 1, তাহলে J100 কত হবে? 2J50 - 1, 2 into J50 - 1। J50 কি? 50 তো আবারও জোড়, তাহলে আবারও এটা হবে 2 into J25 - 1, 2 into J25 - 1, বাইরে 2 দিয়ে গুণ হয়ে যাবে, তাহলে 2টা হয়ে যাবে 4, 4 into J25 - 1টা হয়ে যাবে -2, এই যে বাইরে 2 ছিল আর আগে তো -1 আছে। J25 এর জন্য কি করব? এটা তো বিজোড়, J25 25 মানে হচ্ছে 2 into 12 plus 1, কাজেই এখানে 12 হবে, 2 into J12 plus 1 মানে অর্ধেক, 25 এর জন্য অর্ধেক, এই যে J12 plus 1, বাইরে 4 ছিল, কাজে প্লাস 1টা প্লাস 4 হয়ে গেছে, ঠিক আছে? আর 2 into J12 এর 2টা হয়ে গেছে 8। J12 এর জন্য আবার জোড়ের ফর্মুলা, তারপর আবার জোড়ের ফর্মুলা 6, 3 3 এর জন্য 1, J1 যখন আমি পেয়ে যাব, J1 হচ্ছে 1, ঠিক আছে? একজন দাঁড়াইলে সেই বাঁচবে। আচ্ছা, তাহলে J1 1 বসালে আমাদের সেগুলো ইয়ে করে আমার আলটিমেটলি কত আসছে? 73। তার মানে হচ্ছে 73তম পজিশনে যে ব্যক্তিটা দাঁড়াবে সেই বাঁচবে, যখন আমাদের 100 জন নিয়ে আমরা কাজ শুরু করব। জোসেফাস যদি 100 জন দাঁড়াইতো, যদি সার্কেলে যদি 100 জন দাঁড়ায়, আলটিমেটলি বাঁচবে হচ্ছে 73তম পজিশনে যে আছে সেটাই। এটা কিন্তু আমরা রিকারেন্স দিয়ে সলভ করলাম, ঠিক আছে? রিকারেন্স দিয়ে তাহলে আমরা যে কোনো নাম্বারের জন্য সলভ করতে পারি, আমরা ছোট ছোট কিছু নাম্বারের জন্য সলভ করতে পারি, হ্যাঁ, করে এই টেবিলটা বানাতে পারি। ধরা যাক আমার 1 জন দাঁড়াইছে, সেই বাঁচবে। 2 জন দাঁড়ালে 1 আর 2 দাঁড়ায় আছে, ঠিক আছে? প্রথম জন বাঁচবে, দ্বিতীয় জন মারা পড়বে, হ্যাঁ, কাজে শেষ পর্যন্ত একই বাঁচবে। 3 জন যদি দাঁড়ায়, ধরেন 1 2 3, 1 বাঁচবে, 2 মরবে, 3 বাঁচবে, 1 মরবে, তখন 3 খালি বেঁচে থাকবে। এই যে 3 জন দাঁড়াইলে থার্ড পজিশনের ব্যক্তিটাই বাঁচে। তো সেভাবে আমরা এভাবে সার্কেল রেখেও সলভ করতে পারি, ঠিক আছে? সার্কেল রেখে ম্যানুয়ালি সলভ করা যায়। তার চাইতে ইজি হচ্ছে আমাদের এই রিকারেন্সটা ইউজ করে 100 জন্য আমরা যেভাবে সলভ করলাম সেভাবে এই যে 2 3 4 5 6 7, হ্যাঁ, 15 পর্যন্ত সবার জন্য সলভ করে আমাদের এই টেবিলটা আমরা পেতে পারি, ঠিক আছে? এইটা হচ্ছে প্রথম রোতে আমরা দেখতেছি কতজন দাঁড়াইছে, আর সেকেন্ড রোতে হচ্ছে Jn মানে হচ্ছে সার্ভাইভারের নাম্বার, কে বাঁচবে। যেমন 5 জন দাঁড়াইলে থার্ড পজিশনে যে দাঁড়াইছে সে বাঁচবে। আমরা যেটা দেখছিলাম যে 10 জন দাঁড়াইলে আলটিমেটলি 5 বাঁচে না, এই যে সেটাও আছে, কিন্তু 10 জন দাঁড়াইলে আলটিমেটলি 5 বাঁচছে, 11 জন দাঁড়াইলে 7 বাঁচবে, আলটিমেটলি 12 জন দাঁড়াইলে 9 বাঁচবে। কারণ এই টেবিলটা দেখেন, এই টেবিলটা মাঝে কিন্তু একটা প্যাটার্ন আছে, ঠিক আছে? এই প্যাটার্নটা থেকে আমরা আলটিমেটলি সলভ করব, আমরা একটা ক্লোজড ফর্ম সলিউশন বের করব। এই প্যাটার্নটা খুঁজে বের করার চেষ্টা করেন, এই টেবিল থেকে আমরা কি বলতে পারি। আমরা যদি একটু খেয়াল করি তাহলে দেখব যে এখানে যখনই আমাদের n এর ভ্যালু 2 এর পাওয়ার, যেমন 1 2 4 8 16, তাই না? 2 এর পাওয়ার যখনই n, তখনই কিন্তু Jn আমার রিসেট হয়ে যাচ্ছে 1 এ। যেমন 2 জন দাঁড়ালে প্রথম পজিশনের ব্যক্তিটাই বাঁচবে, 4 জন সেক্ষেত্রে 1, 8 জন দাঁড়াইলে 1, 16 জন দাঁড়াইলে 1। তার মানে টেবিলটারে আমরা এই যে সেলে ভাগ করে ফেলছি, প্রতিটা হচ্ছে, হ্যাঁ, কাছাকাছি স্মলার 2 এর পাওয়ার যেটা, যেমন এইটা হচ্ছে 2 এর পাওয়ার যদি আমাদের 2 হয়, অর্থাৎ 4 থেকে 8 পর্যন্ত, 8 এর আগ পর্যন্ত, এটা হচ্ছে 8 থেকে 16 পর্যন্ত বা 15 পর্যন্ত, হ্যাঁ। এখানে কি হচ্ছে, যখনই 2 এর পাওয়ার, আমার সার্ভাইভার হচ্ছে 1, এরপরে 2 এর পাওয়ারের চাইতে 1 যদি বেশি হয় আমি পাচ্ছি 3, 2 বেশি হলে 5, 3 বেশি হলে 7। এই সিকোয়েন্সটা দেখেন, এটা হচ্ছে বেজোড় নাম্বারের সিকোয়েন্স, তাই না? অড নাম্বারের সিকোয়েন্স 1 3 5 7 9 11, তাই না? 1 3 5 7 1 3। তার মানে হচ্ছে যে কোনো একটা নাম্বারের জন্য যদি আমাদের সলভ করতে হয়, ধরা যাক 11 জন্য, আমরা চিন্তা করবো যে নিয়ারেস্ট 2 এর পাওয়ার, নিয়ারেস্ট এবং এর চাইতে ছোট 2 এর পাওয়ার কত আছে? 8। 8 থেকে আমরা 3 দূরত্বে 11 পাচ্ছি, হ্যাঁ। তাহলে এটা 7 হবে কিভাবে? 2 into 3 plus 1, কারণ 1 3 5 7 9 এই বিজোড় নাম্বারের সিকোয়েন্সে কে তম পজিশনে থাকে? 2k plus 1,
তাই না? বিজোড় নাম্বারের সিকোয়েন্সে এল তম পজিশনে কে থাকে? 12 প্লাস 1। হ্যাঁ, যেমন থার্ড পজিশনে কে আছে? সেকেন্ড পজিশনে আমাদের পজিশন এখান থেকে 1 যদি আমি কাউন্ট করি, যে এটা হচ্ছে ফার্স্ট পজিশন, এটা হচ্ছে 0তম পজিশন। ফার্স্ট পজিশনে 2 into 1 প্লাস 1, সেকেন্ড পজিশনে 2 into 2 প্লাস 1 মানে 5। তাহলে এল তম পজিশন, ধরা যাক আমি 2 টু দি পাওয়ার n, যে কোনো একটা 2 টু দি পাওয়ার n থেকে আমি l দূরত্বে আসি, তাহলে সলিউশন হবে 2l প্লাস 1, তাই না? যেমন 8 থেকে 12 স্যার আমি 4 দূরত্বে আসি, তাহলে 2 into 4 প্লাস 1 9। বোঝা গেছে? এটাই হচ্ছে আমাদের এখানে বলা হচ্ছে যে এন এর জন্য আমাদের সলভ করতে হবে, যে নাম্বারটার জন্য আমাদের সলভ করতে হবে সেটাকে আমরা চিন্তা করব 2 এর পাওয়ার প্লাস সামথিং, যেমন 2 টু দি পাওয়ার m প্লাস l। তাহলে সলিউশন হবে 2l প্লাস 1। সলিউশন হচ্ছে 2l প্লাস 1। আচ্ছা, আমি আবারও রিপিট করি, সেটা হচ্ছে যে এন এর জন্য আমাদের সলভ করতে হবে, ইনিশিয়ালি কতজন দাঁড়ায় ছিল সেটা হচ্ছে n, ঠিক আছে? সেই এনটারে আমরা কি করব? 2 এর পাওয়ার প্লাস সামথিং এভাবে রিপ্রেজেন্ট করব, 2 এর পাওয়ার প্লাস সামথিং l, ঠিক আছে? যদি তাই হয় তাহলে আমাদের সলিউশন হবে হচ্ছে 2l প্লাস 1, ঠিক আছে? আমাদের এই টেবিল থেকে আমরা সেটাই দেখতেছি, 2 এর পাওয়ার থেকে আমি যদি l দূরত্বে থাকি, আমার অ্যান্সারটা হচ্ছে 2l প্লাস 1। আমরা কয়েকটা এক্সাম্পল দেখি। যেমন 100 জন যদি দাঁড়ায়, আলটিমেটলি কে বাঁচবে? আমরা কিন্তু একবার দেখছি 73, মনে আছে তো? এই যে আমরা 100 জনের জন্য সলভ করছিলাম রিকারেন্স দিয়ে, 100 জন দাঁড়াইলে আলটিমেটলি বাঁচবে কিন্তু 73। তো এটা কি আমাদের এই ফর্মুলা দিয়ে কাজ করে? 100 জনের যদি 100 আমি কি করব? 100 কে আমি নিয়ারেস্ট 2 এর পাওয়ার, এর চেয়ে ছোট 2 এর পাওয়ার কত? 64, 64 সেভাবে লিখছে। 100 মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 6 মানে 64 প্লাস 36। তাহলে এল হচ্ছে আমাদের 36, তাই না? এইটা হচ্ছে আমাদের এল। আচ্ছা, তাহলে সলিউশন হচ্ছে 2l প্লাস 1। এটা যদি l 36 হয় তাহলে 2l প্লাস 1 মানে কিন্তু আমরা সেই 73 কিন্তু পেলাম, তাই না? যেটা আমাদের সলিউশন আমরা জানি 73। আমরা প্রথম যেটা দেখছিলাম যে 10 জন দাঁড়াইলে 5 বাঁচে, ফিফথ পজিশনের ব্যক্তিরা বাঁচে, সেটা দেখি 10 মানে কত? 2 কিউব প্লাস 2, তাই না? তো এই যে 2টা পাচ্ছি, তার মানে যে 2 into 2 প্লাস 1, l হচ্ছে 2, 2l প্লাস 1 হচ্ছে 5। অরিজিনাল জোসেফাস প্রবলেমে কি ছিল? 41 জন দাঁড়াইলে 19 বাঁচবে আমরা জানি। তো 41 এর নিয়ারেস্ট ছোট 2 এর পাওয়ার কত? 32, 2 টু দি পাওয়ার 5। 41 মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 5, 32 প্লাস 9, তার মানে আমাদের এল হচ্ছে 9, তাই না? তো এল যদি 9 হয়, 2 into 9 প্লাস 1 কত হয়? 19, ঠিক আছে? তার মানে আমাদের ফর্মুলা যেটা আমরা গেস করলাম সেটা ঠিক আছে। তো এটা তো আমরা আসলে এই টেবিলটা বানাই, টেবিলটা দেখে গেস করছি, তাই না? প্যাটার্নটা ম্যাচ করছে আমাদের ফর্মুলা দিয়ে। তো এটা যদি আবার বলা হয় যে ম্যাথমেটিক্যাল বাই ইউজিং ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন এটা প্রুফ করো, ঠিক আছে? বাই ইউজিং ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন প্রুফ দ্যাট জে এন সমান হচ্ছে 12 প্লাস 1। হ্যাঁ, এটা এখানে এভাবে করা নাই, এটা স্ক্যান লেকচারে পাবা। আপনারা একটু স্ক্যান লেকচারে দেখবেন, যেটা হচ্ছে আমাদের এই যে স্ক্যান লেকচার যেটা আছে, জোসেফাস প্রবলেম চ্যাপ্টার 1 এর শেষ পার্ট যেটা, ঠিক আছে? এই টেবিল থেকে আমরা কি করলাম? টেবিলটা থেকে আমরা অনুমান করলাম যে 12 প্লাস 1 হবে, ঠিক আছে? কিছু ভ্যালুর জন্য টেস্ট করলাম। তো এখন প্রুফ কিভাবে করব? প্রথমে বেসিস, তারপর আমাদের ইন্ডাকটিভ প্রুফে আমরা জানি বাই ফর ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন আমাদের 3টা পার্ট, প্রথমে বেসিস, তারপর হাইপোথিসিস, তারপর ইন্ডাকশন। বেসিস হচ্ছে আমরা খুব ছোট একটা ভ্যালুর জন্য প্রমাণ করব, যেমন আমাদের এম সমান যখন 0 এবং এল সমান যখন 0 তখন এই ফর্মুলাটা হোল্ড করে কিনা। হ্যাঁ, যখন এম সমান 0 তখন এল এবং এল সমান 0 তখন আসলে এটা 1 হয়ে যায় না? 2 টু দি পাওয়ার 0 প্লাস 0, 2 টু দি পাওয়ার 0 প্লাস 0 মানে হচ্ছে 1। যে 1 কত? একজন দাঁড়াইলে আলটিমেটলি সেই বাঁচে, যে 1 সমান 1, তাই না? এল সমান আমরা 0 বসাইছি, এখানে এল সমান 0 বসান, 2 into 0 প্লাস 1, তাহলে কি হচ্ছে? 1ই পাচ্ছি, অর্থাৎ যে 1 সমান 1, বেসিস হয়ে গেল। আচ্ছা, হাইপোথিসিসে আমরা ধরে নিব যেটা এটা আমাদের, হ্যাঁ, এম সমান হচ্ছে 0, 1, 2, 3 আপ টু m মাইনাস 1, এটা m মাইনাস 1 পর্যন্ত ট্রু, তাহলে কি m এর জন্য ট্রু হবে? আমাদের হাইপোথিসিসে যেটা আমরা ধরি 0, 1, 2, 3 আপ টু k মাইনাস 1 বা k পর্যন্ত ট্রু, তাহলে কি k বা k প্লাস 1 এর জন্য মানে নেক্সট ইন্টিজারটার জন্য ট্রু হবে কিনা? সেটা এখানে দেখানো হয়েছে।
এখন নাম্বারটা যদি ইভেন হয় তাহলে আমরা ইভেনের ফর্মুলা অ্যাপ্লাই করব। আমাদের কিন্তু এখানে রিকারেন্স একটা না, রিকারেন্স দুইটা ছিল না? জোসেফাসের রিকারেন্স কিন্তু আমাদের এই যে 2n দিয়ে একটা, ইভেন নাম্বারের জন্য 2n, জোন নাম্বারের জন্য 2n, বিজোন নাম্বারের জন্য 2n+1। তো আমার দুইটাই তাহলে অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে? ইন্ডাকটিভ স্টেপে আমার ইভেন এবং অড দুইটার জন্য আমরা অ্যাপ্লাই করব। যদি ইভেন হয় সেটার জন্য আমাদের যদি m-1 পর্যন্ত ট্রু ধরে দেখাবো, m এর জন্য ট্রু হয়, ফর্মুলাটা এখানে হোল্ড করছে 12+1। আর যদি অড কেস হয় সেক্ষেত্রে অডের যে রিকারেন্স ছিল jn 2n+1 2jn+1 সেটা অ্যাপ্লাই করব, করে দেখাবো, সেটার জন্য ট্রু হয়। তার মানে বাই ইউজিং ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন উই হ্যাভ প্রুভড দ্য জোসেফাস রিকারেন্স, দ্য কারেক্টনেস অফ দ্য জোসেফাস রিকারেন্স। তো জোসেফাস রিকারেন্সটা আমাদের তাহলে এটা আমরা বাই ইউজিং ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন প্রুভ করে দেখলাম। আচ্ছা, আমাদের একটা জিনিস কিন্তু বাদ রয়ে গেছে, সেটা হচ্ছে এই রিকারেন্সটা আসলো কিভাবে, ঠিক আছে? সেইটা আমাদের একটু কনসেপচুয়াল, একটু ভিজুয়ালাইজ করতে হবে, একটু বুঝতে হবে। এই যে আমরা এই রিকারেন্সটাতে এত কিছু করলাম, হ্যাঁ, যে একজন দাঁড়ালে সেই বাঁচে, এটা তো অবভিয়াস। জোড় যদি হয়, জোড় সংখ্যক ব্যক্তি হলে এইটা, বিজোড় সংখ্যক ব্যক্তি হলে এইটা। এই রিকারেন্সটা আমরা পেলাম কিভাবে? আমরা পাইছি হচ্ছে যে এখানে এক্সপ্লেনেশন আছে, এখানে ডায়াগ্রাম দিয়ে বোঝানো হয়েছে, এটা একটু ভিজুয়ালাইজ করতে হবে, চিন্তা করতে হবে। আচ্ছা, ধরা যাক আমাদের এরকম n সংখ্যক ব্যক্তি দাঁড়ায় আছে, ঠিক আছে? তো আমরা আসলে রিকারেন্সটা দেখতে যাচ্ছি যেটা, সেটা হচ্ছে 2n এবং n রিকারেন্সটা কিভাবে 2n থেকে n এ ব্রেকডাউন করে, অর্ধেক সংখ্যক ব্যক্তি কিভাবে চলে আসে, তাই না? 2n কিন্তু একটা জোড়, তাই না? 2n হচ্ছে একটা ইভেন নাম্বার। তো আমরা ধরে নেই যে প্রথমে ইভেন নাম্বার অফ ব্যক্তি দাঁড়ায় আছে, যেটা আমরা বলতেছি 1 থেকে 2n পর্যন্ত। ধরা যাক আমাদের 2n সংখ্যক পিপল আছে, 1 2 3 4 5 6 এরকম 2n সংখ্যক ব্যক্তি এভাবে সার্কুলার ওয়েতে দাঁড়ায় আছে। প্রথম রাউন্ডে কি হবে? প্রথম রাউন্ডে কিন্তু 2 4 6 8 10 মানে হচ্ছে যত ইভেন পজিশনের ব্যক্তি আছে, ঠিক আছে, তারা সবাই কিন্তু এলিমিনেট হয়ে যাবে, কারণ এভরি সেকেন্ড পারসন তো মারা যাচ্ছে। ফলে এক রাউন্ড শেষ হওয়ার পরে আমার কারা কারা বাকি থাকবে? শুধু বিজোড় পজিশনে যারা আছে, তাই না? আমার ধরা যাক এখানে 2n জন ব্যক্তি ছিল, তাহলে 2 4 6 8 10 এরা সবাই মারা গেছে, বাকি আছে হচ্ছে 1 3 5 7 9 11 এরকম করে 2n-1 জন। আচ্ছা, এখন আমরা কি বলতে পারবো যে এখানে আগে ছিল 2n জন, এক রাউন্ড শেষ হয়ে গেছে, হ্যাঁ, অর্ধেক ব্যক্তি মারা গেছে না প্রথম রাউন্ডে? 2n থেকে n সংখ্যক ব্যক্তি মারা গেছে, তাহলে এখন কতজন বাকি আছে? n জন বাকি আছে। কিন্তু এখন 2n থেকে n সংখ্যক ব্যক্তি মারা গেছে, এভরি সেকেন্ড পারসন মারা গেছে, 2 4 6 8 10। এখন বাকি আছে কিন্তু, তাহলে এখন আগে ছিল 2n জন, এখন আছে n জন। যদিও শেষের নাম্বারটা 2n-1, কিন্তু নাম্বারগুলো তো এক এক করে গ্যাপ দিয়ে তাই না, 1 3 5 7 করে, তাই না? কাজে এখানে n সংখ্যক ব্যক্তি আছে। তো এই যে n সংখ্যক ব্যক্তি, এবং এখানেও আমরা ধরলাম আমাদের n সংখ্যক ব্যক্তি ছিল, ঠিক আছে? দুইটার মাঝে পার্থক্য কোথায়? ধরা যাক এখানে 1 থেকে n পর্যন্ত দাঁড়াইছিল, আর এখানে 1 3 5 7 করে 2n-1 পর্যন্ত। এখানেও কিন্তু n জন এবং এখানেও কিন্তু n জন। পার্থক্য হচ্ছে যে এখানে সবার নাম্বার হচ্ছে সিকোয়েন্সিয়াল, আর এখানে সবার হাতের নাম্বারটা আমরা চেঞ্জ করতে পারি। আমরা মনে করতে পারি সবার হাতে একটা করে প্ল্যাকার্ড আছে, একটা নাম্বার আছে, আর এখানে এই আমাদের উপরের কাছে নাম্বারগুলো সিকোয়েন্সিয়াল, আর এখানে সবার নাম্বার এরকম হয়ে গেছে, 1 তারপরের জন্য নাম্বার 3, তারপরের জন্য নাম্বার 5, তারপরের জন্য নাম্বার 7। তাহলে দুইটার মধ্যে মিল কোথায়? মিল হচ্ছে এটাই যে এখানেও n জন দাঁড়ায় আছে এবং এখানেও n জন দাঁড়ায় আছে। এখানে হচ্ছে 1 থেকে n পর্যন্ত, আর এখানে হচ্ছে 1 থেকে গ্যাপ দিয়ে দিয়ে 2n-1 পর্যন্ত, শুধু বিজোড় নাম্বারগুলা। আচ্ছা, এখন আমি বলতে পারি এইটার যে সলিউশন হবে এইটারও সেই একই সলিউশন হবে, এক অর্থে একই সলিউশন হবে, কারণ এখানেও n জন এবং এখানেও n জন, ঠিক আছে? তো এখানে এইটা যদি আমার আলটিমেটলি সলভ করে যদি আমার এই পজিশনে যে দাঁড়াইছে সে যদি বাঁচে, ধরা যাক এই পজিশনটা আমরা দেখতে পাচ্ছি, তাই না? ধরা যাক 5th পজিশনে আমি মনে করি 5th পজিশনে 5 আছে, সেই 5ই মনে করলাম আলটিমেটলি বাঁচবে, এবং এখানেও কিন্তু তাই হবে। 5th পজিশনে যে দাঁড়াইছে সেই বাঁচবে, কেন? কারণ এখানেও n জন, এখানেও n জন, কিন্তু এদের নাম্বারটা হচ্ছে 1 2 3 4 5, আর এদের নাম্বারটা হচ্ছে 1 3 5 7 9 এরকম। তো এখানে যদি 5th পজিশনের ব্যক্তিটা বাঁচে, এখানেও 5th পজিশনের ব্যক্তি বাঁচবে, কারণ দুই জায়গাতে n জন দাঁড়ায় আছে, কিন্তু তার নাম্বার কি 5 হবে? এখানে কিন্তু তার নাম্বারটা 5 হবে না, কারণ নাম্বারগুলো চেঞ্জ হয়ে গেছে। এখানে তার নাম্বার হবে কত? 1 3 5 7 9 হবে, 9 হবে।
9 মানে হচ্ছে 2 into 5 minus 1, তাই না? তার মানে এখানে যে বাঁচবে তারে আমরা কি বলতেছিলাম, n জন যখন দাঁড়াবে তখন যে বাঁচবে তারে আমরা বলতেছি jn। jn, n জন দাঁড়াইলে সার্ভাইভারের নাম্বার হচ্ছে jn। এখানেও n জন দাঁড়াইছে, এখানে সার্ভাইভারের নাম্বার কিন্তু jn হবে না, হবে হচ্ছে সেটা 2 দিয়ে গুণ করে 1 বিয়োগ 2 into jn minus 1। যেমন এখানে যদি 5th পজিশনের ব্যক্তি বাঁচে, এখানে যে বাঁচবে তার নাম্বার হবে 9, 2 into 5 minus 1, কারণ এখানে 1 2 3 4 5, এখানে 1 3 5 7 9। ঠিক আছে, এটা বিজোড় নাম্বারের সিকোয়েন্স। বিজোড় নাম্বারের সিকোয়েন্সে আমার কে তম পজিশনে থাকে হচ্ছে 2k plus 1, n তম পজিশনে 2n plus 1। ঠিক আছে, তো এখানে যে যদি 5 বাঁচে, সরি 2n minus 1, এটা আমি ভুল বলছি, এখানে আমার 1 3 5 7 9, তাই না? সেকেন্ড পজিশনে 2 into 2 minus 1, থার্ড পজিশনে 2 into 3 minus 1 5। তো এখানে যদি 5th পজিশনের ব্যক্তি বাঁচে, এখানেও 5th পজিশনের ব্যক্তি বাঁচবে, তার নাম্বার হবে 2 into 5 minus 1, অর্থাৎ 2 into jn minus 1। কারণ সার্ভাইভারের নাম্বারটা আমি বলতেছি jn। হ্যাঁ, কারণ আমাদের এই দুইটা মাঝে কানেকশন হচ্ছে এটাই যে এখানেও n জন আছে, এখানেও n জন আছে, এদের নাম্বারটা হচ্ছে সিকোয়েন্সিয়াল আর এদের নাম্বারটা হচ্ছে বিজোড় নাম্বারের সিকোয়েন্স, এক গ্যাপ দিয়ে দিয়ে। কাজে এখানে যদি jn বাঁচে, এখানে 2 into jn minus 1 বাঁচবে। এখানে যদি 5 বাঁচে, এখানে 2 into 5 minus 1 9 বাঁচবে। 1 2 3 4 5, আর এখানে হবে 1 3 5 7 9, 9 বাঁচবে। কাজেই এই রিকারেন্সটা আমরা পাচ্ছি। এটা কি বোঝা গেল? আমাদের এই রিকারেন্সটা আমরা এখানে পাচ্ছি যে যদি জোড় সংখ্যক দাঁড়ায়, প্রথম রাউন্ডে অর্ধেক মারা যাবে, ফলে সবার নাম্বারটা এখন চেঞ্জ হয়ে 1 3 5 7 9 এরকম হবে, কিন্তু n জনই থাকবে। এখন 2n থেকে n জন হয়ে গেছে। n জন দাঁড়াইলে jn বাঁচতো, এখানেও সে এখন n তম পজিশনের ব্যক্তি বাঁচবে, বাট তার নাম্বারটা চেঞ্জ হয়ে গেছে, তার নাম্বার হবে 2 into jn minus 1। এটা হচ্ছে ইভেনের কেসে, জোড় সংখ্যক ব্যক্তি। বিজোড় হলে কি হবে? ধরা যাক আমাদের বিজোড় সংখ্যক ব্যক্তি ছিল এবং কতজন ব্যক্তি ছিল? 2n plus 1, একটা বিজোড় নাম্বার। এই যে এই রিকারেন্সে যেমন 2n plus 1, ঠিক আছে? 2n plus 1 যদি হয়, শেষ ব্যক্তিটা 2n plus 1, এখান থেকে আমরা সিকুয়েন্সিয়ালি সবাইকে মারতে শুরু করব একজন গ্যাপ দিয়ে দিয়ে। তাহলে প্রথমে 2 মারা পড়বে, ঠিক আছে, এই যে 2, তারপরে 4, তারপরে 6, তারপরে 8, তারপরে 10, শেষে 2n মারা পড়বে, তাই না? 2n মারা পড়বে। 2n এর পরে কে মারা পড়বে বলেন তো? 2n এর পরে কিন্তু 2n plus 1 দাঁড়ায় আছে, তারপরে দাঁড়ায় আছে 1। 2n এর পরে কিন্তু 1 মারা পড়বে, ঠিক আছে? 2n প্লাস প্রথমে 2 4 6 8 10 করে 2n মারা পড়বে, দেন 2n plus 1 রে রেখে আমরা 1 রে মারবো, আর 2 তো আগেই মারা পড়ছে। কাজে আমাদের সার্কেলটা শুরু হবে আবার 3 থেকে, ঠিক আছে? আমরা এখানে একজনকে বেশি মারতেছি কেন? কারণ হচ্ছে আমাদের প্রবলেমটারে আমি 2n plus 1 থেকে n এ নিয়ে আসতে চাচ্ছি। আমাদের 2n plus 1 থেকে কতজন মারা গেলে n জন বাকি থাকে? আমাদের 2n plus 1 থেকে ধরা যাক 2n plus 1 জন দাঁড়ায় আছে, সেখান থেকে যদি আমাদের n plus 1 জন ব্যক্তিকে আমরা মারি, ঠিক আছে, তাহলে আমাদের n জন বাকি থাকবে। 2n plus 1 থেকে n plus 1 জন মারা গেলে আর n জন বাকি থাকে। আমি n জনে ফেরত আসতে যাচ্ছি, ঠিক আছে? তো তার মানে আমাদের এই যে এখানে 1 2 3 4 5 করে 2n পর্যন্ত ব্যক্তি ছিল, 2n plus 1 জন বিজোড় সংখ্যক ব্যক্তি ছিল। আমি 2 4 6 8 10 করে যখন 2n রে মারছি, n জন মরলো, আরো একজন এক্সট্রা মারতে হবে, তখন মারা পড়বে 1। 2n মারা পড়বে, 2n plus 1 রে গ্যাপ দিয়ে আমি 1 রে মারবো, 2 তো শুরুতেই মারা গেছে, 3 থেকে আমার সার্কেল আবার শুরু হবে। কাজেই আমাদের এই সিকোয়েন্সটা কেমন হচ্ছে? আমাদের আগে সিকোয়েন্স পাইছিলাম জোন নাম্বারের ক্ষেত্রে 1 রাউন্ড এলিমিনেট করার পরে 1 3 5 7 9, আর এখন তো 1 মারা পড়ছে এক্সট্রা, 3 থেকে শুরু হবে, 3 5 7 9 11, তাই না? 3 5 7 9 11, এই সিকোয়েন্সটা কিন্তু আমার এই সিকোয়েন্সের মতোই। কোথায় এটা তো নাম্বার ডিফারেন্ট, মিলটা কোথায়? এখানেও n জন আছে, 1 2 3 4 5 এভাবে n জন, আর এখানে আছে 3 5 7 9 11 এইভাবে n জন। আপনি হিসাব করে দেখেন, 3 5 7 9 11 করে n জন পরে আমি 2n plus 1 পাই। এখানেও n জন, এখানেও n জন, শুধু নাম্বার গুলা চেঞ্জ হয়ে গেছে। নাম্বার এখানে ছিল 1 2 3 4 5, এখানে 3 5 7 9 11। তো এখানে যদি আমার 5th পজিশনের ব্যক্তিটা বাঁচে, এই সিকোয়েন্সেও 5th পজিশনের ব্যক্তিটা বাঁচবে, তার নাম্বার কত? 11 না? 3 5 7 9 11, 11 মানে 2 into 5 plus 1, 2 into 5 plus 1, অর্থাৎ n জন দাঁড়াইলে যে বাঁচতো তার 2 দিয়ে গুণ করে 1 যোগ,
মানে হচ্ছে আমাদের এই যে সিকোয়েন্স 3 5 7 9 11, এখানে কে তম পজিশনে 2k+1 বা n তম পজিশনে 2n+1 থাকে। তো এখানেও n জন, এখানেও n জন, এখানে যদি 5th পজিশনের ব্যক্তি বাঁচে এখানে বাঁচবে 3 5 7 9 11, 2 × 5+1। ওইটাই বলা হচ্ছে যে 2n+1 জন থাকলে বিজোড় সংখ্যক ব্যক্তি হলে আমি n+1 জন মেরে আমার সিকোয়েন্স হয়ে যাবে এরকম 3 5 7 9 11। তখন যদি n তম পজিশনে যদি যে দাঁড়ায় আছে সেই যেহেতু আমার তখনও বাঁচবে, বাট তার নাম্বারটা হয়ে যাবে 2jn+1। যেমন এখানে 5th পজিশনের নাম্বার কত? 11, 2 × 5+1। ঠিক আছে? তো এই লজিক অনুসারে আমাদের কিন্তু এই রিকারেন্সটা আসে, যে রিকারেন্স থেকে আমরা টেবিল সলভ করছি, ফর্মুলা বের করছি এবং ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন দিয়ে সেটা প্রুফ করছি। কাজে এই যে রিকারেন্স, এইটার পেছনে যে লজিক, আমি খুব ভেঙে চুরে খুব ডিটেলস বললাম, হয়তো বোর লাগছে আপনাদের এত ডিটেলস ভেঙে চুরে বলাতে, কিন্তু এখানে খুব সংক্ষেপে সেটাই বলা হয়েছে আমি যেটা বললাম। ঠিক আছে? কাজে আমাদের এই যে এই লজিকটা দেখতে হবে, রিকারেন্স রিলেশনটা কিভাবে আসলো সেটা ব্যাখ্যা করতে পারতে হবে। ঠিক আছে? এইটা অনুসারে রিকারেন্স দিয়ে সলভ করতে পারতে হবে এবং এই টেবিলটা তৈরি করে ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন দিয়ে ফর্মুলাটা ডিরাইভ করতে হবে। জোসেফাস প্রবলেমের যে সলিউশন, সেটার একটা ইন্টারেস্টিং প্রপার্টি আছে যেটাকে বলা হয় বাইনারি প্রপার্টি অফ দ্য জোসেফাস প্রবলেম। আমরা আগে প্রপার্টিটা দেখি, তারপর এটার প্রুফটা দেখব। ঠিক আছে? প্রপার্টিটা হচ্ছে যে নাম্বারের জন্য আমাদের জোসেফাস সলিউশনটা বের করতে হবে, সেই নাম্বারটাকে যদি আমরা এক ঘর লেফট রোটেট করি, ঠিক আছে, তাহলে আমরা সলিউশনটা পেয়ে যাই। এটাকে এক্সাম্পল দিয়ে দেখি আমরা। আমাদের 100 এর জন্য সলিউশন কত ছিল খেয়াল আছে? যে 100 কত ছিল? 73 না? আমাদের যে 100, জে এন মানে কি আমরা তো জানি এখন, তাই না? জে এন মানে হচ্ছে সার্ভাইভার্স নাম্বার, যে এন সংখ্যক ব্যক্তি যদি দাঁড়ায় শেষ পর্যন্ত যে বাঁচবে, যে সার্ভাইভার, তার নাম্বার হচ্ছে জে এন। তো তার মানে যে 100 মানে হচ্ছে 100 জন দাঁড়ালে শেষ পর্যন্ত কে বাঁচবে। আমরা জানি 100 জন দাঁড়ালে 73 বাঁচবে। ঠিক আছে? আমরা আগেই দেখছি। আচ্ছা, এখন আমরা একটু 100কে বাইনারিতে লিখি। ঠিক আছে? 100কে যদি আমি বাইনারিতে লিখি তাহলে এই যে এই সিকোয়েন্সটা আমরা পাবো 1 1 0 0 1 0 0। আর আমার সলিউশন হচ্ছে 73, সেটা কি 1 0 0 1 0 0 1। তার মানে আমরা খেয়াল করে দেখি যে আসলে 100 বা যে বাইনারি সিকোয়েন্স, তার মোস্ট সিগনিফিকেন্ট বিটটা বাদ দিয়ে বাকি সমস্ত বিটগুলোকে যদি আমরা লিখি এবং মোস্ট সিগনিফিকেন্ট বিটটা যদি রোটেট করে দেই, ঠিক আছে, এটাকে বলা হয় লেফট রোটেট। মানে এই পাশের বিটগুলোকে আমি শিফট করে দিলাম আর একদম মোস্ট সিগনিফিকেন্ট বিটটারে শুরু থেকে শেষে নিয়ে আসলাম, তাহলে কি হবে 1 0 0 1 0 0 1। ঠিক আছে? এইটা মানে কিন্তু 73 আমাদের সলিউশন। আমাদের সলিউশন তার মানে এন কে 1 বিট লেফট রোটেট করে আমি আমাদের সলিউশনটা পেয়ে যাচ্ছি। ঠিক আছে? তো এইটাকে বলা হয় বাইনারি প্রপার্টি অফ দ্য জোসেফাস প্রবলেম। এই যে এখানে দেখি আমাদের 100 এর জন্য আমাদের অ্যান্সার হচ্ছে 73। তো 100 বাইনারি সিকোয়েন্স, এটা মোস্ট সিগনিফিকেন্ট বিটটাকে জাস্ট শেষে অ্যাপেন্ড করে দিলেই হয়। অথবা আমরা যদি ফর্মালি চিন্তা করি যে আমি রোটেট করলাম, লেফটে এক ঘর রোটেট করলাম, শিফট করলাম সবাইরে, আর মোস্ট সিগনিফিকেন্ট বিটটা এখান থেকে এখানে চলে আসলো। এই অপারেশনটাকে বলা হয় লেফট রোটেট। তো সেটা করলে আমি কত পাচ্ছি 1 0 0 1 0 0 এবং 1, যেটা মানে 73 আমাদের সলিউশন। ঠিক আছে? আমরা ফর্মালি যদি বলি আমাদের বাইনারি প্রপার্টি হচ্ছে এইটা, এন হচ্ছে আমার এই নাম্বারটা, এইটার জন্য আমাদের সলিউশন হচ্ছে এই বিট সিকোয়েন্সটাকে আমরা কি করতেছি দেখো, এক ঘর নিয়ে আসতেছি বাম দিকে, আর মোস্ট সিগনিফিকেন্ট বিটটা বিএম, সেটাকে আমি একদম রাইটে নিয়ে আসতেছি, যে বিএমটা একদম রাইটে চলে আসছে, বাকি বিটগুলো এক ঘর করে সরে গেছে। তো এই অপারেশনটা করে আমরা সহজেই সলিউশনটা পেতে পারি। হ্যাঁ, এটা হচ্ছে বাইনারি প্রপার্টি অফ দ্য জোসেফাস প্রবলেম। তো কেন এই প্রপার্টিটা এক্সিস্ট করে সেটা যদি আমরা বুঝি তাহলে আমরা এটা প্রুফও করতে পারবো। ঠিক আছে? ডিরাইভ করতে পারবো, যেটা হচ্ছে ডিরাইভ দ্য বাইনারি প্রপার্টি অফ দ্য জোসেফাস প্রবলেম। হ্যাঁ, কারণ হচ্ছে আমরা এন এবং এল এদের মাঝে রিলেশনটা দেখলে জিনিসটা পরিষ্কার হবে। এন আর এল কি খেয়াল আছে? আমাদের আমরা হোয়াইট বোর্ডে দেখি, আমাদের যে নাম্বারের জন্য সলভ করতে চাই সেটা হচ্ছে এন, যতজন পার্সন দাঁড়াবে সেটাকে আমি সবসময় 2 এর পাওয়ার প্লাস সামথিং, এই সামথিংটাকে আমরা বলি হচ্ছে এল। ঠিক আছে? যেমন আমি 100 জন্য যদি সলভ করতে চাই যে 100 জন দাঁড়াইলে কে শেষ পর্যন্ত বাঁচবে, 100 নিয়ারেস্ট 2 এর পাওয়ার কত? 100 চাইতে ছোট 64, তাহলে এরপরটা তো 128, 64 2 টু দি পাওয়ার 6 প্লাস 36, তার মানে এল হচ্ছে আমার 36। আচ্ছা, এখন এইটা হচ্ছে আমার এল 36,
আর এন হচ্ছে নাম্বার অফ পার্সন 100। এল এবং এন কে যদি আমি বাইনারিতে লিখি, ইন্টারেস্টিংলি আমরা খেয়াল করব যে দুইটার বাইনারি সিকোয়েন্স আসলে অলমোস্ট সেম। 100 মানে হচ্ছে এইটা এবং 36 মানে হচ্ছে এইটা। এই যে 100 একদম সেম, শুধুমাত্র মোস্ট সিগনিফিকেন্ট বিট যেটা, মোস্ট সিগনিফিকেন্ট বিটে এখানে 1 আছে আর এখানে আছে হচ্ছে 0। ঠিক আছে, এখানে আছে 0 আর এখানে আছে 1, এইটুকুই পার্থক্য। তো এই কারণেই এটা আমরা আরেকটা এক্সাম্পলে দেখছি। 13 এর জন্য যদি আমি সলভ করতে চাই, 13 মানে হচ্ছে 2 এর পাওয়ার 8 প্লাস 5। তো 5 কে বাইনারিতে লিখলে আমরা পাই কত, 101। আর 13 মানে 1 তারপরে 101। তার মানে মোস্ট সিগনিফিকেন্ট বিটে এন এর জন্য মোস্ট সিগনিফিকেন্ট বিটে 1 থাকবে আর এল এর জন্য মোস্ট সিগনিফিকেন্ট বিটে 0 থাকবে, বাকি সব বিট সিকোয়েন্স সেম। আচ্ছা, আর আমার এই সলিউশনটা কি, জে এন না, যেটা মানে হচ্ছে 12 প্লাস 1। আমরা আগে দেখছি, আমাদের ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন দিয়ে প্রুফও করছি যে জে এন মানে হচ্ছে 12 প্লাস 1। তাহলে এল যদি এইটা হয় 0101, 12 করলে কি হবে আমরা বলতে পারি? 12 করলে কিন্তু লেফট শিফট হয়ে যাবে, তাই না? এটা হয়ে যাবে 1010। ঠিক আছে, সাথে এক যোগ করলে হবে 1011। ঠিক আছে, যেটা মানে হচ্ছে এই 101 এবং এই 1টা শেষে চলে গেছে 1011, অর্থাৎ এক ঘর রোটেট হয়ে গেল, মোস্ট সিগনিফিকেন্ট বিটটা শেষে চলে গেল, এই ঘরগুলো সরে আসলো এই পাশে। ঠিক আছে, এইটাই হচ্ছে রিজন যে 12 প্লাস 1 আমার সলিউশন আমি পাই এই নাম্বারটারে, জাস্ট আমার মোস্ট সিগনিফিকেন্ট বিটটা শেষে চলে যায়, বাকি ঘরগুলো সামনে চলে আসে, এটাই আমার সলিউশন। ঠিক আছে, এটা আমাদের বলা হয়েছে। আমরা স্টেপ বাই স্টেপ যদি দেখি যে এন এবং এল যেটা আমরা দেখে আসলাম একই বাইনারি সিকোয়েন্স হবে, শুধু এন এর শুরুতে থাকবে 1 আর এল এর শুরুতে থাকবে 0, বাকি সবগুলা ঘর সেম হবে। এটা আমরা দেখলাম না? আমি আরেকবার দরকার হলে রিপিট করি। ধরা যাক যে 13 এবং 5, 13 হচ্ছে আমার এন, নাম্বার অফ পার্সন, আর 5 হচ্ছে এল, মানে আমার নাম্বার অফ পার্সনটা 2 এর পাওয়ারের চাইতে কত বেশি, 8 এর চাইতে 5 বেশি। এটা হচ্ছে এল 5, আর এন হচ্ছে 13। 13 মানে হচ্ছে 1 শুরুতে তারপর 101, আর এল 5 মানে হচ্ছে 0 শুরুতে পরে সেম 101, এখানে 101 এখানে 101। ফলে আমার সলিউশন 12 প্লাস 1, এটাকে আমি যখন 12 করবো এটা শিফট হয়ে যাবে আর শেষে একটা 1 যোগ হয়ে যাবে। এই যে আমার এল যদি এরকম হয়, 12 করলে কি হবে, লেফট শিফট হবে এক ঘর, আর 1 যখন যোগ করব এই ডানে একটা 1 যোগ হবে। এই 1টাই কিন্তু আমার এন এর শুরুতে ছিল, তাই না? আমাদের এই যে 13 এর শুরুতে কি ছিল, একটা 1 ছিল, এই 1টাই শেষে চলে আসতেছে। আমি মনে করতে পারি মোস্ট সিগনিফিকেন্ট বিটটাই শেষে চলে আসতেছে। হ্যাঁ, তাহলে আমরা আরেকবার দেখি যে আমার কি হচ্ছে, এন এবং এল একই বিট সিকোয়েন্স। ঠিক আছে, এল এর শুরুতে 0, এন এর শুরুতে 1, বাকি সমস্ত বিট সেম। 12 কি হবে, 2 দিয়ে গুণ করা মানে লেফট শিফট হওয়া বিট সিকোয়েন্স, এদিকে চলে আসবে, এখানে একটা 0 আসবে। এই 1 মানে হচ্ছে এক যোগ করার পরে এখানে একটা 1 যোগ হবে, আর এন এর শুরুতে যে 1 ছিল বিএম, সেটাই আমরা চিন্তা করতে পারি এটা। তার মানে আমাদের সলিউশন যে 12 প্লাস 1, এটা আমরা এন এর বাইনারি সিকোয়েন্স বা বাইনারিতে এন লিখে জাস্ট মোস্ট সিগনিফিকেন্ট বিটটা শেষে লিখে দিলেই, এখান থেকে মুছে এখানে লিখে দিলেই আমাদের সলিউশনটা আমরা পেয়ে যাই। যেমন 100-র জন্য 100 হচ্ছে আমার কতজন পার্সন এন, সার্ভাইভার কিভাবে বের করবো, এন 100 কে বাইনারিতে লিখলাম, দেন এই 1টাকে শেষে নিয়ে আসলাম। হ্যাঁ, তাহলে এই যে নাম্বারটা হলো এটা আসলে 73, যেটা আমার 100-র জন্য সলিউশন 73। এটাকে বলা হয় বাইনারি প্রপার্টি অফ দ্য জোসেফাস প্রবলেম। তো এটা ডেরিভেশনটাও কিন্তু দেখতে হবে। ঠিক আছে, এই যে এখানে ডেরিভেশন কোশ্চেন হচ্ছে ডিরাইভ দ্য বাইনারি প্রপার্টি অফ দ্য জোসেফাস প্রবলেম। আবার এটা অ্যাপ্লাই করে যদি সলভ করতে বলা হয়, যে 100-র জন্য যেভাবে সলভ করলাম, অন্য যে কোনো নাম্বারের জন্য এই বাইনারি সিকোয়েন্স থেকেও সলিউশনটা আমরা বের করতে পারি। আমরা এখন দেখব রিকারেন্ট প্রবলেম। রিকারেন্ট প্রবলেমের প্রপার্টিজ কি কি, এটা কিভাবে সলভ করা যায়। তো রিকারেন্ট প্রবলেমের এক্সাম্পল যদি আমি দিতে বলি, প্রথমেই যেটা তোমাদের মাথায় আসে সেটা কি, টাওয়ার অফ হ্যানয়, তাই না? অ্যাকচুয়ালি প্রোগ্রামিং যখন আমরা প্রথম শুরু করি এবং রিকারেন্সের পরে যখন আমরা কিছু প্রবলেম দেই, প্রথমে কিন্তু আমরা ফার্স্ট যে এক্সাম্পলটা দেখি সেটা হচ্ছে টাওয়ার অফ হ্যানয় প্রবলেম। তো টাওয়ার অফ হ্যানয় প্রবলেমটা কি ছিল, যে আমাদের এরকম টাওয়ার আছে একটা, ঠিক আছে, 3টা টাওয়ার আছে, এটা হচ্ছে সোর্স, এটা হচ্ছে ডেস্টিনেশন, আর মাঝেরটা হচ্ছে ইন্টারমিডিয়েট টাওয়ার। তো আমাদের সোর্সে কি থাকবে, কিছু ডিস্ক থাকবে, তাই না? যে একটার উপরে একটা ডিস্ক সাজানো থাকবে,
সবচেয়ে ছোট ডিস্কটা উপরে থাকবে, সবচেয়ে বড় ডিস্কটা নিচে থাকবে, ঠিক আছে? এবং একটা ছোট ডিস্কের উপরে বড় ডিস্কের আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার। আমরা টাওয়ার অফ নয় কোথায় কেউ কেউ মিস করছো আমি ভাবলাম, পরে দেখলাম তোমাদের অ্যাটেন্ডেন্স খুব বেশি বাড়ে নাই, 46 জনই আসছে, 44 জন। শুরুতে এরকম ছিল, 40 জন মতো ছিল। যাই হোক, তাহলে আমাদের আজকে আমরা যেগুলো কভার করলাম আমি শুরুতে লিখে দিছিলাম, সবাই একটু দেখো। টাওয়ার অফ নয়, ঠিক আছে, লাইনস ইন দা প্লেন এবং হচ্ছে জোসেফাস, দেখতে পাচ্ছ সবাই? তো জি স্যার। জোসেফাস একটু বাকি থেকে গেল, কারণ আমাদের পরের উইকেও আমরা জোসেফাস কন্টিনিউ করবো ইনশাল্লাহ। হ্যাঁ, জোসেফাসটা আমরা অ্যাকচুয়ালি শুরু করলাম, বাইনারি প্রপার্টি পর্যন্ত দেখলাম। কারো কোনো কোশ্চেন আছে কোনোটার পরে, স্পেশালি জোসেফাসের পরে? কারো কি কোনো কোশ্চেন আছে? তোমাদের যেটা আমি দেখাইছি যে আমার আগের রেকর্ডিংও কিন্তু দেয়া আছে এখানে, ফোল্ডারটা দেখাইছিলাম না? জি স্যার। তো এখানে তোমরা সব কিছু পাবা। আমাদের প্রথম দিন হয়তো একটু বেশি হয়ে গেল, কিন্তু জি স্যার, আজকে একটু বেশি হয়ে গেছে স্যার। সমস্যা নাই, আমাদের প্রথম ক্লাস তো, পরের আমরা আসলে অর্ধেকের বেশি কভার করছি। এটা হচ্ছে আমাদের গুগল ড্রাইভ, যেটা শেয়ার করা হচ্ছে তোমাদের সাথে, এই যে এইটা। হ্যাঁ, আর আমরা দেখলাম হচ্ছে কনক্রিট ম্যাথ তার চ্যাপ্টার 1 আমরা মোটামুটি অর্ধেকটা দেখে ফেলছি। হ্যাঁ, অর্ধেকের বেশি দেখে ফেলছি। তো এই উইকে তাহলে এগুলা তোমাদের প্রেজেন্টেশন দিও। হ্যাঁ, সেকশন এ আর বি তে কারা প্রেজেন্ট করবা সেটা কি ঠিক হয়েছে? না স্যার, আমি ঠিক করে হ্যাঁ জানাই স্যার। দিব স্যার। ঠিক আছে, তোমরা সেভ করে জানো, সহজ টপিক, চ্যাপ্টার 1 কিন্তু সহজ। হ্যাঁ, তোমরা ক্লাসটা যদি ফলো করো দেখছো যে মোটামুটি সহজ টপিক, কঠিন কিছু না ইনশাল্লাহ। আর প্রেজেন্টেশনে যেটা হবে যে তোমাদের যারা প্রেজেন্ট করবা তাদের তখন অ্যাবসলিউট অথরিটি থাকবে। হ্যাঁ, তোমরা তখন টিচিং মোডে প্রেজেন্ট করবা, কাজেই বাকিরা হচ্ছে ফলো করবা। ঠিক আছে, যে খুব বেশি কোশ্চেন অ্যান্সার বা খুব বেশি ইন্টারাকশনের চাইতে মেইন হচ্ছে লেকচার মোডে থাকবা, কোশ্চেন অ্যান্সার দরকার হলে আমি শেষ করবো। হ্যাঁ, সমস্যা নাই। কারণ তোমাদের পড়ানোর পর, তোমাদের লেকচার দেওয়ার পর আমি আবার আরেকবার সামারাইজ করবো টপিকগুলো। ঠিক আছে, আমরা যেটা দেখলাম মোটামুটি 1.5 ঘন্টা হলেও ক্লাসরুমে তোমরা এবং আমি একবার প্রেজেন্ট করতে এটা মোটামুটি 2টা ক্লাস আমাদের লেগে যাবে, 2.5 ঘন্টা লেগে যাবে। ঠিক আছে, আর তোমাদের অ্যাটেন্ডেন্সটা আমি তোমাদের এই যে অনলাইন, এই যে এক এক দিন এক এক সময় এক একজন জয়েন করছো, হ্যাঁ, কিন্তু কে কখন জয়েন করছো আর কখন রিড করছো সব কিন্তু লগে থাকে, কিন্তু অটোমেটিক লগে থাকে। আমি দেখতেছি সবাই আইডি দিয়েই জয়েন করছো, শুধু একজন আব্দুর রব তনিম এবং নোভা, তোমরা আইডি দিয়ে জয়েন করো না, তোমরা রিনেম করে একটু আইডিটা দিয়ে দাও, তাহলে আমার লগে সব থাকবে কে কখন জয়েন করছো কখন রিড করছো। আব্দুর রব তনিম শুনতে পাচ্ছ? এবং নোভা, ইয়েস স্যার। স্যার রিনেম করে দিয়ে দাও আসলে স্যার আমি দুইটা ডিভাইসে অ্যাড হয়েছিলাম স্যার, একটাতে মাইকে প্রবলেম ছিল ওই জন্য স্যার। সেকেন্ড দিন তোমার রুল আছে তো নাকি? জি স্যার, জি স্যার। তাহলে সমস্যা নাই। আর নোভা রিনেম করছো, এখান থেকে নিয়ে নিব। ঠিক আছে, আর কারো কোনো কোশ্চেন থাকলে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো। আর আমাদের প্রেজেন্টেশন কিন্তু মঙ্গল আর বুধবার ইনশাল্লাহ। ঠিক আছে, এর আগে আমাকে পাঠাই দিও কারা কারা প্রেজেন্ট করতেছো। আর কারো কোনো কোয়েরি থাকলে, স্পেশালি প্রেজেন্টার যারা, কোনো কোয়েরি থাকলে আমার সাথে যোগাযোগ করো। আমার ফোন নাম্বার তো আছে তোমাদের কাছে, তাই না? প্লেয়ারদের কাছে আছে, আর বাকিদের কাছেও থাকার কথা। ঠিক আছে, জি স্যার। কারো কোনো কোশ্চেন থাকলে করে ফেলো, কারণ আমরা তাহলে শেষ করে দেবো। স্যার, না স্যার। স্যার আমি রোল 31, তো আমি হচ্ছে রোল 30-র সাথে জয়েন করেছিলাম, তো পরে হচ্ছে আমি ফোন থেকে জয়েন করেছি লাস্টের দিকে, বাট আমি আসলে রোল 30-র সাথে ক্লাস করতেছিলাম। 31 হিসেবে জয়েন করছো তো পরে, তাই না? জি স্যার, পরে আমি আবার মোবাইল থেকে জয়েন করছি, অ্যাকচুয়ালি পিসিতে আর কি নেট কানেক্ট হচ্ছিল না, তো এই জন্য। আমার লগে থাকবে, ওইটা সমস্যা না। আমি আজকে জয়েন করলে আমি মার্কস দিয়ে দেবো, সমস্যা নাই। ঠিক আছে, প্রথম ক্লাস যেহেতু।
ঠিক আছে, তাহলে শেষ করে দিচ্ছি, হ্যাঁ। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। স্যার আসসালামু ওয়ালাইকুম আসসালাম।